সুপ্রিয় চিকিৎসক মন্ডলী, আপনাদের সবাইকে আজকের অ্যান্টিবায়োটিক প্রিন্সিপাল পার্ট 2 তে স্বাগতম। আমাদের আজকে আলোচনার বিষয় থাকবে কার্বাপেনাম, কুইনোলোন অ্যান্ড অ্যামিনোগ্লাইকোসাইডস। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ মানে অ্যামং দ্য ফিউ কান্ট্রিজ যেখানে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার হয়। এরকম অপব্যবহার পৃথিবীতে আর কয়টা দেশে আমার ডাউট আছে, যেখানে মেডোপেনামের মতো ইনজেকশন, লিনেজোলাইডের মতো ড্রাগ একদম কোয়াক লেভেল পর্যন্ত অবিরাম ব্যবহার হচ্ছে। তো সেরকম একটা সময় আসলে আমাদের অ্যান্টিবায়োটিক সিরিজ নিয়ে আলোচনা, এবং এই আলোচনার জন্য আমাদের মাঝে আজকে আছেন ডক্টর আরিফুল বাশার, ওয়ার্কিং অ্যাজ কনসালটেন্ট, ইনফেকশাস ডিজিজ হসপিটাল, ঢাকা। সো উইদাউট ডুইং ফার্দার ডিলে আমি সরাসরি আমাদের আজকের স্পিকারকে আহ্বান জানাচ্ছি সেশনটি শুরু করার জন্য। থ্যাংক ইউ হাসান ভাই। আমার প্রেজেন্টেশন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, ফুল স্ক্রিন করে দেন। আমি শুরু করি। এটা হচ্ছে আসলে অ্যান্টিবায়োটিকের আজকে সেকেন্ড প্রেজেন্টেশন আমার। আহ, গত প্রায় 1 মাস আগে আমি যে প্রেজেন্টেশনটা করেছিলাম, আপনারা তো জানেন হয়তো, ওই সময় প্রফেসর রুবেদ আমিন স্যার ছিল আমার সাথে। এবং স্যার কিন্তু আসলে বিডি ফিজিশিয়ান অনেকগুলো প্রেজেন্টেশন দিয়েছেন, এবং আমার প্রায় প্রতিটা প্রেজেন্টেশনে উনি ছিলেন বিভিন্নভাবে। এবার আসলে আপনারা তো জানেন যে স্যারের ছেলে একটু অসুস্থ, বেশ অসুস্থ, উনি এখন সিঙ্গাপুরে আছেন। তো স্যার দোয়া চেয়েছেন সবার কাছে। আমরা স্যারের ছেলের জন্য অবশ্যই দোয়া করবো, আপনারা সবাই করতেছেন, তারপর আরো বেশি বেশি করে করব, যাতে স্যারের ছেলে খুব দ্রুত রিকভারি করে, এবং স্যারও যাতে খুব দ্রুত আবার আমাদের সাথে এরকম স্যারের লেকচার আমরা যাতে আবার শুনতে পাই। কারণ স্যারের লেকচার, এটা এহসান ভাইও জানেন, আমি যে আপনারা সবাই জানেন যে স্যারের লেকচার গুলো অন্যরকম থাকে, খুবই ইন্সপায়ারিং থাকে। আহ, তা আমরা আসলে আমি শুরু করছি এইটা স্যারের ছেলের প্রতি দোয়া রেখে, এবং সবাইকে অনুরোধ করছি যে দোয়া করে যাতে। আজকে এই প্রেজেন্টেশনটা আমি একটু ভিন্ন প্রেজেন্টেশন দেই। খুব বেশি একটা পরীক্ষার সাথে এগুলো রিলেটেড না, বরং পরীক্ষার সাথে এগুলো কোনো ধরনের রিলেটেড না। সামনে পরীক্ষা আছে, তো পরীক্ষাতে যদি কেউ এটা মনে করেন, তাহলে আমার মনে হয় এটা পরীক্ষার সাথে রিলেটেড না, জাস্ট রিফ্রেশ করার জন্য এবং আমাদের আসলে ইন ডেপথ একটু আলোচনা করার জন্য। আমাকে একজন মাইক্রোবায়োলজিস্ট আমাকে একদিন বলেছিলেন যে প্রেজেন্টেশন গুলো বেশ ডেপথ হয়। মানে আসলে আমাদের মানে একটা ধারণা আছে যে ডেভেলপিং কান্ট্রি হিসাবে আমরা অনেক বেশি গভীরে যাওয়ার দরকার আছে কিনা। তা এখন আমরা তো আসলে আমাদের তো এই চেঞ্জ হইতে হবে আমাদের সাইকোলজি। আমি বিশেষ করে মনে করি যে আলোচনা তো করাই যেতে পারে ডিপ, হয়তো কিছুটা গাইডলাইনের বাইরেও চলে যেতে পারে কিছু কিছু জিনিসগুলো। তাই এটা ওভাবেই নিবেন আর কি। আর এর মধ্যে যদি মনে করেন যে আপনারা কোনো ইনপুট দিতে চান, আমাকে যে কোনো সময় যে কোনো ধরনের কোশ্চেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ট্রাই করব অ্যান্সার দেওয়ার জন্য, অথবা পরে যদি যদি না পারি তাহলে পরে হয়তো এটা অ্যান্সার দেবো। তো এখন হচ্ছে যে আমি বেসিক্যালি একজন আইডি ক্লিনিশিয়ান। বাংলাদেশে যদিও আইডি হিসাবে এখনো রিকগনাইজ কোনো ডিসিপ্লিন নাই, এবং আমার ইন্টেন্সিভ কেয়ারও আমার যেহেতু কিছু কাজ আছে, আমি কাজ করি। সো আই নো মাচ লেস দেন। আমি ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট থেকে অবশ্যই আমি প্যাথোজেন সম্বন্ধে আমার আইডিয়া কম। কারণ হচ্ছে বাইরের দেশে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এখন খুব ডেভেলপ। ওরাও অনেক জায়গায় আপনার এই ধরনের অ্যান্টিবায়োটিক পলিসির সাথে থাকেন। এবং ফার্মাকোলজির সাথেও আসলে আমি খুব বেশি একটা না, আমি ফার্মাকোলজি এক্সপার্ট থেকে হয়তো বেশি কম জানি। এবং হোপফুলি সামথিং অ্যাবাউট দ্য প্যাশেন্ট প্যাশেন্ট সম্বন্ধে হয়তো আমার এতটা আইডিয়া নেই। যাই হোক, আমি আজকে কার্বোপ্যানাম দিয়ে শুরু করব। কার্বোপ্যানামের মধ্যে যা আছে ইমিপ্যানাম, সিলাস্টেটিন, এবং হচ্ছে মেরোপ্যানাম, ডরিপ্যানাম এবং ইট্রাপ্যানাম। এটা ব্রডেস্ট স্পেকট্রাম এজেন্ট উই হ্যাভ। এবং কার্বোপ্যানাম আমরা এখন খুবই ইউজ করি, বিশেষ করে আইসিইউ তে খুবই ইউজ হয়। আইসিইউ ছাড়াও অনেকে অনেকে উপজেলা লেভেলে ইউজ করে, এমনকি কমপ্লেইন আছে যে কোয়াকরা অনেক সময় এখন মেরোপেনাম লেখা শুরু করছে। এটার আসলে কাভারেজ হচ্ছে বেসিক্যালি গ্রাম পজিটিভ অ্যাক্টিভিটি আছে এমএসএস এ, কিন্তু এমআরএস এ এটা কোনো কাভারেজ নাই। গ্রাম নেগেটিভ অ্যাক্টিভিটি ইনক্লুডিং মেনি রেজিস্ট্যান্স অর্গানিজম এবং অ্যানারোবিক অ্যাক্টিভিটি খুবই ভালো, কিন্তু ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলিতে না। লিটারেচার সাজেস্ট করে যে ক্রস রিঅ্যাক্টিভিটি উইথ পেনিসিলিন হতে পারে সাধারণত 1 to 50%, মানে যেগুলো পেনিসিলিনে যদি অ্যাডভার্স ইফেক্ট হয় বা রিঅ্যাকশন হয়, তাহলে এগুলো অনেক সময় কার্বোপেনামও আপনার রিঅ্যাকশন করতে পারে। স্মলার দেন কার্বোপেনাম হচ্ছে স্মলার দেন সেফালোস্পোরিন। আউটার মেমব্রেন পারমিয়াবিলিটি থাকে, এটা জুইটারন বলে, মানে হচ্ছে এটা পজিটিভ এবং নেগেটিভ দুই সায়েন্সই কাজ করে।
তার ইলেকট্রনে, এবং বিটা ল্যাকটামেজে স্টেবিলিটিটা আছে, এবং এটা তো ল্যাকটামেজ অনেক সময় আনস্টেবল হয়। অ্যাফিনিটি ফর এসেনশিয়াল প্রোটিন, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের মধ্যে বিশেষ করে PB2 এবং PB3, PB4, এগুলোতে সাধারণত সেল ওয়ালে বাইন্ড করে এবং সেল ওয়ালটাকে লাইসিস করে। এটার মেকানিজমটা হচ্ছে এরকম, ব্যাকটেরিয়া ওয়াল লাইসিস করে তারপরে মোড অফ অ্যাকশন করে। খুবই ভালো টলারেট এবং ফাস্টার ডিফারবেসেন্স। ডিফারবেসেন্স ফাস্টার হতে একটা সমস্যা হচ্ছে যে লং টার্ম, কিন্তু ওই যে আমরা যেটা বলি যে আপনি টাইম ডিপেন্ডেন্ট অ্যান্টিবায়োটিক, এটা আসলে অনেক লম্বা সময় কিন্তু দেওয়া যায় না, কারণ এটা ইনগ্রেডিয়েন্ট গুলো ডিফারবেসেন্স হয়ে যায়। লোয়ার এন্ডোটক্সিন লেভেল, ফাস্টার নর্মালাইজেশন অফ সাইটোকাইন, পেনিট্রেশন ইনটু দ্য টিস্যু অ্যান্ড ফ্লুইড, এবং লিপিড ইনসলুবল, এবং মোস্টলি রেনালি ক্লিয়ার হয়। তো কতগুলো গ্রুপ আছে, এর মধ্যে গ্রুপ 1 হচ্ছে, গ্রুপ 1 কার্বাপেনামের মধ্যে হচ্ছে আপনার ইট্রাপেনাম। এটা ন্যারোয়ার স্পেকট্রাম, এটা টেক দ্য কাভারেজ অফ দ্য আউটার আদার কার্বাপেনাম, and the wholes of the Ichthyopanum can be remembered by the acronym হচ্ছে Acinetobacter baumannii, Pseudomonas aerugea এবং Enterococcus faecalis। তো এই জিনিসটা আমরা মানে মনে রাখতে পারি যে এটার কাভারেজ এগুলো ছাড়া বাকিগুলো মোটামুটি আছে। এবং এটা ন্যারোয়ার স্পেকট্রাম এবং অফেন কনসিডার্ড ড্রাগ অফ চয়েস ফর ESBL AMC ইনফেকশন, অলসো ওয়ান্স ডেইলি অপশন। এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটা সিঙ্গেল ডোজ। এখন অনেকে, আপনার কিছু স্টাডি আছে এরকম যে ইট্রাপেনামের সাথে ম্যারোপেনাম একসাথে দেওয়া হচ্ছে আর কি। তো এটার একটা ওদের যুক্তি হচ্ছে যে যদি সিআরই হয়ে থাকে তাহলে হচ্ছে যে ইট্রাপেনামটা ওইটাকে প্রিভেন্ট করবে এবং কার্বোপেনাম ওখানে অ্যাকশন করবে, মানে ল্যাকটামের যে এনজাইম আছে বিটা ল্যাকটেন নিউট্রালাইজ করবে ইট্রাপেনাম, কিন্তু এটা আসলে খুব বেশি ভালো রেজাল্ট দেয়নি এখন পর্যন্ত। সেই জন্য এটা আসলে কম্বিনেশন খুব বেশি একটা ভালো এখন পর্যন্ত ভালো রেজাল্ট নেই। কার্বাপিনামের মধ্যে সেকেন্ড গ্রুপ যেটা আছে ইমিপ্যানাম, ম্যারোপেনাম এবং ডরিপ্যানাম। এটা গ্রাম নেগেটিভ কাভারেজ খুবই ভালো, ইএসবিএল কাভারেজ আছে, এবং এগুলো সিরোমোনাস অ্যারোজোনাস ইনক্লুডিং সাম যেটা রেজিস্ট্যান্স টু পাইপারসিলিন টাজোব্যাক্টাম, যেগুলো সেফিপাইম এবং সেপ্টাজিডিম যেগুলো রেজিস্ট্যান্স, সেখানে আপনার এটা এটা ভালোই কাজ করে। এবং এসিনোভেক্টর বাউমানিত ইমিপ্যানাম, ম্যারোপেনাম এবং ডরিপ্যানাম ভালো অ্যাক্টিভ হিসাবে কাজ করে। অ্যাক্টিভিটি হ্যাজ ডিক্রিজ ওভার দ্য পাস্ট 2 decades, এবং এটা তো আপনারা জানেন যে খুব গত 2 দশক ধরে এটার রেজিস্ট্যান্স প্রায় 50% আছে। আমি কিছুদিন আগে আইডিসি এর একটা রিপোর্ট দেখেছিলাম, ওইখানে যেটা আমি দেখেছি যে আপনার সেফালোস্পোরিন গ্রুপের মধ্যে সেপ্ট্রা একজন হচ্ছে আইসিইউতে বাই মোর দেন 70% রেজিস্ট্যান্স। ওরা একটা রিপোর্ট করেছে বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ডাটাগুলো নিয়ে, এবং ম্যারোপেনামও প্রায় 40-50%-এর মতো রেজিস্ট্যান্স দেখিয়েছে। তাহলে এটা আসলে খুবই মানে ভয়াবহ একটা পিকচার। তো ক্লিনিক্যাল ইউটিলিটি হচ্ছে এম্পিরিক এবং ডেফিনিটিভ থেরাপি হিসেবে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা এই কার্বাপেনাম গ্রুপটা ইউজ করতে পারি। ম্যারোপেনামটা হচ্ছে লেস স্টেবল দেন ডরিপেনাম, এবং মোর ডিগ্রেডেশন হয় উইথ ইনক্রিজ টেম্পারেচার এবং কনসেন্ট্রেশন, এবং হচ্ছে ম্যারোপেনাম প্রবাবলি শুড বি রেস্ট্রিক্টেড ফর 3 hours। এই জন্য বলা যায় ম্যারোপেনামের স্টেবিলিটি যেহেতু কম, এটা যদিও আপনি টাইম ডিপেন্ডেন্ট হিসাবে দিতে চান, এটা এই টাইমটা নট মোর দেন 3 hours, কারণ এরপরে ম্যারোপেনাম আসলে ডিগ্রেড করতে থাকে যদি ইনফিউশনের মধ্যে থাকে। সেই জন্য যদিও আপনি ইউজ করেন যে ম্যারোপেনাম আপনি টাইম ডিপেন্ডেন্ট দিতে চান, তাহলে এটা উইদিন 3 আওয়ারের মধ্যে সাধারণত ইনফিউশনটা করতে হবে। বিটা ল্যাকটামের যদি পিকে/পিডি টার্গেটটা দেখেন, যে এমআইসি টাইম মোর দেন এমআইসি যদি দেখতে চান, তাহলে যদি আপনি দেখেন যে ম্যারোপেনামটা যদি, কার্বোপেনাম যদি দেখেন, যে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে ম্যাক্সিমাম কিলিং হয় যদি আপনি টিএমআইসিটা যদি মোর দেন 40-50 থাকে, এবং স্ট্যাফিলোকক্কাসের ক্ষেত্রে এমএসএস ক্ষেত্রে এটা যদি আপনি টাইম ডিপেন্ডেন্ট রাখেন, তাহলে আপনি ভ্যালুটা রাখতে হবে, টাইমটা হচ্ছে 25-40%। এই ক্ষেত্রে মানে এখন আপনি ইউজ করতে চাচ্ছেন কিভাবে সেটার উপর ডিপেন্ড করবে। যদি আপনি মনে করেন যে পজিটিভ কাভার দিতে চাচ্ছেন, তাহলে কিন্তু লম্বা সময় দেওয়ার এত প্রয়োজন পড়বে না। কিন্তু যদি আপনি গ্রাম নেগেটিভের কথা চিন্তা করে কার্বাপেনাম ইউজ করেন, তাহলে এটা অবশ্যই 3 আওয়ার ইনফিউশন করতে পারলে আপনি মোর টাইমটা পাবেন, ম্যাক্সিমাম কিলিং এর ইফেক্টটা যেটা পাওয়া যায়। তো সেই জন্য এটা আপনি গ্রাম নেগেটিভের ক্ষেত্রে টাইম ডিপেন্ডেন্ট হিসাবে যদি দেন, তাহলে এটা বেটার বেনিফিট পাওয়া যায়। রেজিস্ট্যান্স মেকানিজম হচ্ছে সাধারণত পিবিপি, যেটা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন টার্গেট, কে অ্যাফিনিটিটা কমে যেতে পারে, পারমিয়েবিলিটি কমে যেতে পারে, বিশেষ করে যে পোরিং গুলো আছে, হোল গুলা থাকে যেগুলোতে এন্ট্রি করে ওপিআরডি, এটা কোনো ইফ্লাক্স হতে পারে, এবং কার্বাপেনামেজ এনজাইম দিয়ে হতে পারে। এই জন্য বলা হয় যে আসলে আমরা যেটা বলি যে সিআরও
তা দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে সিপিইউ আর একটা হচ্ছে সিআরও। সিপিইউ মানে হচ্ছে যে কার্বাপেনামেজ প্রডিউসিং এনজাইম, বা সিপিই, মানে যারা কার্বাপেনামেজ এনজাইম প্রডিউস করে। আর কার্বাপেনাম রেজিস্ট্যান্স অর্গানিজম হচ্ছে, যেমন এটা ইফ্লাক্স দিয়ে হইতে পারে। ইফ্লাক্স বোঝার একটা উপায় হচ্ছে ভালো, যে ম্যারোপেনাম এবং ডরিপেনাম যদি থাকে, বা ম্যারোপেনাম সাথে যদি আরেকটা কার্বাপেনাম গ্রুপে দুইটাই রেজিস্ট্যান্স থাকে, তাহলে এটা বুঝতে হবে যে এটা এনজাইম দিয়ে হয়েছে। যদি একটা রেজিস্ট্যান্স থাকে আরেকটা হয়, তাহলে এটা অনেক সময় ইফ্লাক্স হতে পারে বা পোরিং লস হতে পারে। এই জন্য অনেক সময় কালচার রিপোর্টে দেখে এটা অনেক সময় করা যেতে পারে যে আসলে এটা আপনার কার্বাপেনামেজ এনজাইম দিয়ে হয়েছে, নাকি অন্য কোনো মেকানিজম দিয়ে আপনার কার্বাপেনামটা রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে। কার্বোপেনামের নিয়ে আরো অনেক কথা আছে। কার্বোপেনামে আসলে কার্বোপেনামেজ এনজাইম নিয়ে এটা ডিটেলস আসলে এই লেকচারে সম্ভব হবে না। যদি ফিউচারে আর কোনো একটা আলোচনা করা যায়, তখন হয়তো আমি চেষ্টা করবো যে কার্বোপেনামের এবং কার্বোপেনামটা নিয়ে কার্বোপেনামের যে রেজিস্ট্যান্স কে কিভাবে বোঝা যাবে এবং কিভাবে ওভারকাম করা যেতে পারে, ওটা নিয়ে আলাদা একটা সম্ভব হলে আলাদা একটা লেকচার নেওয়ার চেষ্টা করবো। অ্যাস্ট্রোনাম হচ্ছে আপনি বিটা ল্যাকটামের একটা মনোব্যাকটাম গ্রুপ, যেটাতে আপনার মনোসাইকেল থাকে। এবং অ্যাস্ট্রোনাম নিয়ে রিসেন্টলি খুব বেশি আলোচনা হচ্ছে, কারণ আমরা অনেকে জানি যে আইসিইউতে আমরা এখন ওই সেপ্টাজিন এবিভ্যাক্টামের সাথে অ্যাস্ট্রোনাম ইউজ করি। অ্যাস্ট্রোনামটা আসলে কেন ইউজ করি, এটাতে কালচার রিপোর্ট কিন্তু দেখা যায় যে আপনি যদি বিটা ল্যাকটামেজের গ্রুপটাকে পার্ট করেন, যে চারটা আছে, গ্রুপ আছে, এর মধ্যে সেরিন যে ক্লাসিফিকেশনটা আছে, ওখানে হচ্ছে যে গ্রুপ বি, যেটা গ্রুপ বি হচ্ছে আপনার ম্যাটা বিটা ল্যাকটামেজ। ম্যাটা বিটা ল্যাকটামেজটা কিন্তু সব বিটা ল্যাকটাম এনজাইম, বিটা ল্যাকটাম ড্রাগকে হাইড্রোলাইসিস করতে পারে, এক্সেপ্ট অ্যাস্ট্রোনাম। কেন পারে না? কারণ এটা হচ্ছে স্ট্রাকচারের জন্য, মনোভ্যাকটাম যে স্ট্রাকচার। এখন এটা আমাদের দেশে যে যে সিআরই গুলো আসতেছে, বেশিরভাগই দেখা যায় যে ম্যাটা বিটা ল্যাকটামেজ। ম্যাটা বিটা ল্যাকটামেজ, তাহলে আমি কালচার থেকে কিভাবে বলবো ম্যাটা বিটা ল্যাকটামেজ? আমি যদি দেখি যে কালচার রিপোর্টের মধ্যে অ্যাস্ট্রোনাম দেওয়া আছে, ওটা যদি সেন্সিটিভ থাকে, আর বাকি সব যদি স্যাফোলোস্পিরিন গ্রুপ গুলা, তারপরে হচ্ছে কার্বাপেনাম গ্রুপ গুলা যদি রেজিস্ট্যান্স থাকে, তাহলে এটা বুঝবো মেটাবিটালাক্টোমেজ হওয়ার চান্স আছে। এখন যদি এরকম হয় যে সবই রেজিস্ট্যান্স, কার্বাপেনাম গ্রুপটাও রেজিস্ট্যান্স, বিটাল্যাক্টাম গ্রুপটাও রেজিস্ট্যান্স, অ্যাস্ট্রিওনামও রেজিস্ট্যান্স, তাহলে কি করব? তাহলে এইটাই এখানে হচ্ছে যে আপনি মানে একটা অর্গানিজম থেকে যে আপনার শুধুমাত্র ইএসবিএল হবে, এনজাইম গুলো সিক্রেশন করবে, বা গ্রুপ বি যে এনজাইম গুলো আছে মেটাবিটালাক্টোমেজ, এটা ছাড়াও সে কিন্তু এএমসি সিক্রেট করতে পারে এবং ইএসবিএল এনজাইম গুলো সিক্রেট করতে পারে। তো ইএসবিএল যদি এনজাইম গুলো সিক্রেট করে, তাহলে কিন্তু সে আবার অ্যাস্ট্রোনম রেজিস্ট্যান্স হয়ে যাবে। তাহলে আপনার পিকচার, কালচার পিকচার কিন্তু এরকম আসতে পারে যে অ্যাস্ট্রোনমও রেজিস্ট্যান্স, সেফালোস্পিন গ্রুপও রেজিস্ট্যান্স, কার্বোপিনাম গ্রুপও রেজিস্ট্যান্স। তাহলে আমি কি করব সেই ক্ষেত্রে? তারপরেও আমাকে সেপ্টাজিন মেবিভ্যাক্টাম অ্যাস্ট্রোনম ইউজ করার সুযোগ আছে, কারণ হচ্ছে যে অ্যাস্ট্রোনমকে আপনার সেভ করবে হচ্ছে এবিভ্যাক্টাম। সাবটারিজমের সাথে যে এবিভ্যাক্টামটা আছে, এবিভ্যাক্টামটা আপনাকে ইএসবিএল এনজাইম গুলোকে ইনহিবিট করে রাখবে। আর মেটাবিটালাক্টামের যেটা আছে, সেটা আপনার অ্যাস্ট্রিওনাম দিয়ে ইনহিবিট। তাহলে অ্যাস্ট্রিওনামটা আপনার এই যদি কম্বিনেশন করি, এই জন্য দেখবেন যে অনেক হাসপাতালে এখন সিনার্জি করা হচ্ছে। বিশেষ করে আমি এবারকারে দেখেছি, তারপরে আজগর আলীতে আছে, ওরা একটু সিনার্জি করে। মানে এই দুইটা ড্রাগকে, এবিভ্যাক্টাম এবং অ্যাস্ট্রিওনাম সেপ্টারিজিনকে সিনার্জি করে দেখে যে এটা কাজ করে কিনা। এবং এই ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে সেন্সিটিভ, এবং এই সেন্সিটিভিটির জন্য এখন কিন্তু রিসেন্টলি ওরা চেষ্টা করতেছে অ্যাস্ট্রোনমের সাথে এবিভ্যাক্টামের একটা কম্বিনেশন করার জন্য। কারণ অ্যাস্ট্রোনম এবং এবিভ্যাক্টাম থাকলে আপনার ওই অনেকগুলো এনজাইমকে তারা ইনহিবিট করতে পারে। এবং এইটা সেপ্টাডিজিন ছাড়াও তখন আমরা এটাকে সেফিপাইন বা ম্যারোপেনাম এগুলোর সাথেও একটা ইউজ করার সুযোগ তৈরি হয়ে যাবে। এবং খুব রিসেন্ট হয়তো ইন ফিউচারে অ্যাস্ট্রোনমের সাথে এভিভেক্টম ড্রাগটা চলে আসবে। তো এটা হচ্ছে যে একটা কমার্শিয়াল অ্যাভেলেবল এজেন্ট ফর মনোভেক্টম ক্লাস। এবং এটা মেইনলি অ্যাস্ট্রোনম গ্রাম নেগেটিভের কাজ করে, যে সিডোমোনাস অ্যারোজোনাসে তো খুব ভালো কাজ করে, কিন্তু কোনো ইএসবিএল এর কোনো যদি এনজাইম থাকে, তাহলে এটা কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না। ক্লেম টু ফেম হচ্ছে জেনারেলি থট টু নট হ্যাভ এনি ক্রস রিঅ্যাক্টিভিটি উইথ পেনিসিলিন। সাধারণত পেনিসিলিনের যদি কোনো অ্যাডভার্স ইফেক্ট থাকে, তো অ্যাস্ট্রোনম কিন্তু একসময় এভাবেই দেওয়া হইতো। সিঙ্গেল হিসাবে অ্যাস্ট্রোনমের ইউজটা কিন্তু খুবই কম, এবং যখন পেনিসিলিন অ্যালার্জি থাকে তখন এখানে দেওয়া হয়। প্লেস অফ থেরাপি হচ্ছে এম্পিরিক্যালি, যদি গ্রাম নেগেটিভ কাভারেজ হয়, পেশেন্ট হ্যাজ হাফ লাইফ তিনি পেনিসিলিন অ্যালার্জি থাকে, না হলে আসলে এম্পিরিক্যালি অ্যাস্ট্রোনম খুব বেশি একটা ইউজ করা হয় না। জেনারেলি
অ্যাভয়েডেড অ্যাস্ট্রোনাম, তো সাধারণত অ্যাস্ট্রোনামটা অ্যাভয়েড করা হয় সিঙ্গেল ড্রাগ হিসেবে। বিটা ল্যাকটামের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে বিটা ল্যাকটাম ড্রাগ গুলা অনেক হাই ডোজে ইউজ করা যায়। যেমন সেপ্টাজিনিম মেভিএক্টম আমরা ট্রেডিশনালি 8 আওয়ার ইউজ করি, কিন্তু এটাকে 6 আওয়ার ইউজ করা যায়, ইভেন কি আরো বেশিও করা যায়। আবার অ্যাস্ট্রোনামকেও কিন্তু আপনি 6 আওয়ার ইউজ করা যায়। এটা হচ্ছে যে বিটা ল্যাকটামের সবচেয়ে বেশি সুবিধা, কারণ হচ্ছে এটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কম। এবং বিটা ল্যাকটাম সাধারণত সবই রেনাল দ্বারা এক্সক্লুড হয়, সেই জন্য রেনাল ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়, অ্যাকসেপ্ট হচ্ছে আপনার সেপ্ট্রাকজনের কোনো ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় না। কুইনোলোন কুইনোলোন হচ্ছে আহ, আমার জানা মতে সবচেয়ে বেশি ইউজেবল ড্রাগ হচ্ছে বাংলাদেশে অ্যাটলিস্ট কুইনোলোন গ্রুপ এবং হচ্ছে আপনার ম্যাক্রোলিড গ্রুপ মানে এজিথ্রোমাইসিন। তো কুইনোলোন এর অনেকগুলা জেনারেশন তৈরি হয়েছে। কুইনোলোন ফার্স্ট জেনারেশন ছিল নালিডিক্সিক অ্যাসিড, এটা আসলে কোনো সিস্টেমিক ইউজ নাই, এবং হচ্ছে সিনোঅক্সাসিন। তো এটা হচ্ছে কুইনোলোন নালিডিক্স। অনেক সময় আমরা এখনো কালচার রিপোর্টে দেখি যে নালিডিক্সিক অ্যাসিডের রিপোর্ট দেয়, তো এটা আসলে এখন একদম ইউজই হয় না। আহ, আর সেকেন্ড গ্রুপ যেটা আছে এগুলো হচ্ছে সব ফ্লুরোকুইনোন। সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, সেকেন্ড গ্রুপের মধ্যে আছে নরফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন আমরা খুবই ইউজ করি। লেমিফ্লক্সাসিন ইউজ হয় না, ওফ্লক্সাসিন ইউজ হয় না, লিভোফ্লক্সাসিনটা ইউজ হয়। এটা লং একটিং, এটা সিঙ্গেল ডোজে খুব ভালো কাজ করে, এটা লং একটিং। আর সিপ্রোর একটাই প্রবলেম, সিপ্রো হচ্ছে হাইলি প্রোটিন বাউ, এই জন্য ইউটি এর জন্য খুব ভালো ড্রাগ, কিন্তু এটা সাইটোক্রোম P450 কে ইনহিবিট করে। এই জন্য যেসব ড্রাগ আপনার এনজাইম, লিভার এনজাইম রিলেটেড ইনহিবিশন আছে সেই ক্ষেত্রে ডোজটা সিপ্রো অ্যাভয়েড করা উচিত। এবং ওফ্লক্সাসিন কিন্তু এখনো অনেকে ইউজ করে, বিশেষ করে থার্ড জেনারেশন যেটা আছে স্পারফ্লক্সাসিন। আমি এখনো মাঝে মাঝে অনেকেই পায় যে আমাদের মার্কেটে আছে, কিন্তু এইগুলা কিন্তু আসলে এখন বাজার থেকে উইথড্র হয়ে গেছে, উইথড্র হয়ে যাওয়া উচিত কথা আর কি। যেমন স্পারের সবচেয়ে বড় প্রবলেম দেখা গেছে, স্পার হচ্ছে কিউটি প্রলঙ্গেশন করে, সবই কিউটি কম বেশি করে, কিন্তু স্পারের রিপোর্ট অনেক বেশি, এই জন্য স্পার কিন্তু বাইরের মার্কেট থেকে উইথড্র করা হয়ে গেছে। তারপর হচ্ছে গ্যাটিফ্লক্সাসিন একসময় খুবই প্রমিজিং ছিল, বিশেষ করে টিবি, ড্রাগ রেজিস্ট্যান্স টিবির ক্ষেত্রে, কিন্তু গ্যাটিফ্লক্সাসিন আপনার হাইপোগ্লাইসেমিয়া করে, এই জন্য এটাও কিন্তু মার্কেট থেকে উইথড্র হয়ে গেছে। ফোর্থ জেনারেশনের যে ড্রাগের মধ্যে আছে যে মক্সিফ্লক্সাসিন খুব ভালোভাবে টিকে আছে। এটা হচ্ছে খুব বিশেষ করে টিবির একটা পোটেন্ট ড্রাগ মক্সিফ্লক্সাসিন। এটার কিন্তু আপনার অ্যানারোবিক কাভারেজ আছে, এই জন্য অ্যাবডোমিনাল ইনফেকশন এটা ভালো কাজ করে, কিন্তু ইউরিন দিয়ে সিক্রেট হয় না, এই জন্য ইউটিআই তে মক্সিফ্লক্সাসিন নট চয়েস অফ ড্রাগ। ট্রোবাফ্লক্সাসিন এবং জ্যামিফ্লক্সাসিন এগুলোর হেপাটিক লিভার এনজাইম কে ডিসরাপ্ট করে, সেই জন্য এগুলো কিন্তু এখন মার্কেটে নাই, এগুলো উঠে গেছে। ফ্লুরোক্লোরিনের যেটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে যে ইনহিবিট করে ব্যাকটেরিয়াল ডিএনএ রেপ্লিকেশন এবং ইনহিবিট ব্যাকটেরিয়াল ডিএনএ সিনথেসিস বাই ইনহিবিটিং ডিএনএ জাইরেজ এবং ট্রোপোআইসোমাইরেজ। তাই এই দুইটা জিনই কিন্তু আসলে রেসপন্সিবল থাকে বেশিরভাগ ফ্লুরোকুইনোন রেজিস্ট্যান্স হওয়ার জন্য। পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট হচ্ছে 1 to 2 hours এন্ড ইনক্রিজ উইথ ইনক্রিজিং কনসেন্ট্রেশন, মানে কনসেন্ট্রেশন বাড়ায় কিন্তু আমরা এটাকে আমরা ড্রাগের ইফিকেসি অনেক সময় এই ফ্লুরোকুইনের ক্ষেত্রে বাড়াতে পারি। ক্লিনিক্যাল ইলিমেন্টস হচ্ছে লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন এবং ডিলাফ্লক্সাসিন। ডিলাফ্লক্সাসিন মার্কেটে আছে, কিন্তু এখনো আসলে স্পেস খুঁজতেছে আসলে কোনটার জন্য ডিলাফ্লক্সাসিন ভালো কাজ করবে। তো এখনো কিন্তু ওইটা স্ট্রাগল করতেছে ডিলাফ্লক্সাসিন। ব্যাকটেরিয়াসাইডাল এক্সিলেন্ট বায়ো অ্যাবিলিটি, সিপ্রো প্রায় 80% অ্যাবজর্ব হয়, লিভো এবং মক্সি হচ্ছে 100%। এই জন্য যে পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল, ওরাল ড্রাগ ইজ এনাফ ফর লিভো এবং মক্সির ক্ষেত্রে। এবং এটা বেশিরভাগই হচ্ছে সাধারণত যদিও কনসেন্ট্রেশন এবং টাইম দুইটাই এটাতে ভালো কাজ করে। ফার্স্ট জেনারেশন যেটা আছে সেটা হচ্ছে প্রোটিন বাউন্ড, যেমন সিপ্রোফ্লক্সাসিন, এই জন্য বেশি ইউরিনে কনসেন্ট্রেশন এবং ইউটিআর প্রোফাইলিক্সিস হিসাবে, অ্যাকুইট ইটা হিসাবে, যদিও এখন ইকোলাই প্রচুর রেজিস্ট্যান্স, তারপর এটা একটা ভালো ড্রাগ, সিপ্রো দেওয়া যেতে পারে। সেকেন্ড, থার্ড জেনারেশন হচ্ছে নট প্রোটিন বাউন্ড এবং এটা ইউরিনে কম ডিস্ট্রিবিউশন হয়, কিন্তু আদার টিস্যুতে এটা ভালো ইয়ে হয়। ডিলাফ্লক্সাসিন 2017 সালে আমাদের দেশে এটা মার্কেটে আছে। ক্লেম টু ফেম ইজ ইনহান্স বাই স্টেফ ওরিয়াস এর অ্যাক্টিভিটিটা বাড়ায় ওভার লিভোফ্লক্সাসিনের ক্ষেত্রে, এবং বলা হচ্ছে যে এমআরএস এর কাভারেজ আছে। কিন্তু হ্যাজ বিন সেড ইন দ্য পাস্ট ফর টু আদার্স, এগুলো আগের ক্ষেত্রে ভালো হয়েছিল, এখন আসলে এটা এখন আসলে স্ট্রাগল করতেছে যে কোথায় ভালো কাজ করে। এবং গ্রাম নেগেটিভ স্পেকট্রামটা অলমোস্ট সিমিলার টু লিভো এবং সিপ্রো।
অ্যাডভান্টেজ অফ ফ্লুরোকুইনের অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা আসলে ওরাল অ্যাবজর্পশন খুব ভালো, ইন্টেস্টিনাল ফ্লুইড লেভেল ভালো থাকে, ফ্যাগোসাইটিক সেল মানে ইন্টারসেলুলার ড্রাগের কনসেন্ট্রেশন ভালো, ইউরিনের কনসেন্ট্রেশন বিশেষ করে সিপ্রো বেশিরভাগই দেখা যায় যে এমআইসি থেকে এক্সিড করে, অনেক ভালো এমআইসি থাকে, বিশেষ করে এমপিসি লেভেল উঠে আসে ইন মেনি কমন প্যাথোজেন এবং ক্লিনিক্যাল ইফিকাসি। এই জন্য অনেকে আপনার সিপ্রো, যদিও দেখা যায় যে ইকোলাই রেসিস্ট্যান্ট, হাই ডোজ দিয়ে সিপ্রো অনেকে ইউজ করে, যেমন 750 বিডি করেও অনেক সময় ইউজ করার ব্যাপার আছে। ক্লিনিক্যাল এফিকাসি হ্যাজ বিন ডেমনস্ট্রেটেড ইন ইউরিনারি আর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। ফিচার হচ্ছে আসলে সিপ্রো ফিচার মানে কুইনোলোনের ফিচার ডিফিকাল্ট, কারণ কুইনোলোন অনেক জেনারেশন তৈরি হচ্ছে এবং সুযোগ আছে এটা জেনারেশন তৈরি হওয়ার। কুইনোলোন অ্যালোন নিউক্লিয়াস কন্টিনিউ টু প্রোভাইড অ্যান অপরচুনিটি ফর ফিউচার মডিফিকেশন। এবং রেনাল সাধারণত যেগুলো এলিমিনেট হয় সেগুলো ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে, লিভোফ্লক্সাসিনের ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে যদি রেনাল ইম্প্যাক্ট থাকে। মক্সিফ্লক্সাসিনের সাধারণত কোনো ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হয় না, কারণ এটা আসলে ইউরিন দিয়ে কোনো এক্সক্রিশন হয় না। দি প্যারেন্ট অফ দ্য গ্রুপ ইজ নালিডক্সিক অ্যাসিড, যেটা এখন আসলে নাই, কিন্তু অনেক সময় আমরা এখনো কালচারে দেখি যে নালিডক্সিক অ্যাসিড দেয়। নালিডক্সিক অ্যাসিড সেন্সিটিভ থাকা মানে হচ্ছে সিপ্রো সেন্সিটিভ থাকা, এবং এটা বেশিরভাগ একসময় ইউরিনে ইনফেকশন ইউজ করা হতো এবং লোকালি ইনফেকশন গুলোতে ইউজ করা হতো, এখন এটা করা হয় না। সিপ্রো হচ্ছে গ্রাম নেগেটিভ ইনক্লুডিং সিডোমোনাসের কাভারেজ আছে, গ্রাম পজিটিভ হচ্ছে অনলি এমএসএস স্টেপ, কিন্তু স্ট্র্যাপের ক্ষেত্রে কোনো নাই, এই জন্য রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনে যদি স্ট্র্যাপ মনে করেন এখানে সিপ্রোর কোনো ভূমিকা নাই। অ্যাটিপিক্যালের ক্ষেত্রে লেজিওনেলাতে সিপ্রো কিছু কাজ করে। এবং সিপ্রো অ্যানথ্রাক্স ট্রিটমেন্ট হয় প্রোফাইলিক্সিস এর ক্ষেত্রে, আমরা মাঝে মাঝে আইডি হাসপাতালে কিউটিনিয়াস অ্যানথ্রাক্স পাই, বিশেষ করে কুষ্টিয়া মাদারীপুর এলাকায় কিছু এই ধরনের রোগী আসে। প্রতি বছরই আমরা 10-12টা রোগী পাই, আমরা অনেক সময় নিজেরাও প্রোফাইলিক্সিস খাই, পেশেন্টকে সাধারণত এই কুইনোলোন দিয়ে আমরা আসলে ট্রিটমেন্ট করি। এবং দেখা গেছে যে সিপ্রোর এছাড়াও যারা সব ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট আছে বা নিউট্রোপেনিয়া আছে তাদেরকে প্রোফাইলিক্সিস দেওয়ার একটা অপশন আছে, যদিও এটা আমাদের দেশে প্র্যাকটিস হয় না, এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, কিন্তু অনেকে এই প্রোফাইলিক্সিস সিপ্রো ইউজ করে। লিভোফ্লক্সাসিন গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ কাভারেজ আছে, স্ট্র্যাপের কিছুটা অ্যাক্টিভিটি ভালো, এই জন্য অনেকে লিভোকে কিন্তু রেসপিরেটরি অ্যান্টিবায়োটিক বলে। অ্যাটিপিক্যাল ইমপ্রুভ অ্যাক্টিভিটি এগেন মাইকোপ্লাজমা এন্ড ক্ল্যামাইডিয়া, তো এটা ভালো কাজ করে। মক্সি হচ্ছে গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ ইনক্লুড স্ট্রেপ, অ্যাটিপিক্যাল মাইক্রোপ্লাজমা এবং ক্ল্যামাইডিয়া বলে, এবং অ্যানারোবিক অ্যাক্টিভিটি আছে। এই জন্য মক্সি আপনার রেসপিরেটরি ছাড়াও অ্যাবডোমিনাল ইনফেকশনের জন্য ভালো একটা কুইনোলোন। ক্লিনিক্যাল পার্ল হচ্ছে গিয়ে সিপ্রো এবং লিভো হ্যাভ অ্যাক্টিভিটি এগেইনস্ট সিডোমোনাস অ্যারোজেনোসা। যদি সিডোমোনাসের ক্ষেত্রে আপনার সিপ্রো এবং লিভো অ্যাক্টিভিটি আছে, অল থ্রি হ্যাভ সিমিলার অ্যাক্টিভিটি এগেইন এন্টেরোব্যাকটেরিয়াল। এবং এন্টেরোব্যাকটেরিয়ালস এর ক্ষেত্রে মোস্ট তিনটাই সিপ্রো লিভো মক্সি একই রকম অ্যাক্টিভিটি। 20-30% resistance in target organism but can differ depending on the patient's risk factor. High resistance and increasing in gram negative organism due to overuse, এটা আমরা সবাই জানি। সিপ্রো এবং লিভো খুবই ইউজ হয়, এবং লিভোর ক্ষেত্রে অনেকেই বলে যে টিবি ড্রাগ হিসেবে এটাকে আসলে প্রিজার্ভ করে ফেলা উচিত, ইউজটা কমায় ফেলা উচিত। এবং অ্যানারোবির ক্ষেত্রে অনলি মক্সিফ্লক্সাসিন হ্যাজ রিলায়েবল অ্যাক্টিভিটি, এবং ব্যাকটেরিয়েট ফ্রাজিলিসে অ্যানারোবিক হিসেবে মক্সি ক্লাস করে। যে রেসপিরেটরি ফ্লুইড হচ্ছে তাহলে লিভো এবং মক্সি, এবং এক্সেলেন্ট অ্যাক্টিভিটি এগেইনস্ট অল কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া অর্গানিজম, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, মরাক্সেলা ক্যাটারালিস এবং অ্যাটিপিক্যাল প্যাথোজেনের ক্ষেত্রে লিভো এবং মক্সির অ্যাক্টিভিটি বেশ ভালো। কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন হচ্ছে মানে কি রকম হয়, যেমন যেগুলো বেশি প্রোটিন পাও সেগুলো হয়তো আপনার সিরামে বেশি থাকে, আর যেগুলো হচ্ছে আপনার কম প্রোটিন পাও মানে পরে জেনারেশন, থার্ড ফোর্থ জেনারেশন গুলো সাধারণত আপনার সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন হয়। দেখা যাচ্ছে যে কিডনিতে সিরাম থেকে বেশি কনসেন্ট্রেশন থাকে ম্যাক্রোফেজে, নিউট্রোফিল, লাং, বাইলে, এবং সবচেয়ে কম হচ্ছে প্রোস্টেটে, মানে সেরাম থেকে কনসেন্ট্রেট। তাহলে সেরাম লেভেল যদি করি, তাহলে যদি ভালো থাকে তাহলে আমি বুঝবো যে এই অর্গানিজম অর্গানের মধ্যে এটা কনসেন্ট্রেশন আরো ভালো আছে। কিন্তু কিছু কিছু জায়গায় কনসেন্ট্রেশন আপনার সিরামে বেশি থাকে টিস্যু থেকে, যেমন প্রোস্টেটিক টিস্যু ফ্লুইড, সেই ক্ষেত্রে আপনার হয়তো ডোজ বাড়াইতে হতে পারে। বোনের ক্ষেত্রে যদি বোন ইনফেকশনে আমরা দিই তাহলে একটু হাই ডোজ দেওয়া লাগতে পারে, এবং সিএসএফ এর ক্ষেত্রে আপনার সিরাম কনসেন্ট্রেশন আসলে টিস্যু কনসেন্ট্রেশন থেকে বেশি থাকে, সেক্ষেত্রে হয়তো ডোজ আপনার বাড়ানো লাগতে পারে। মেকানিজম অফ রেজিস্ট্যান্স হচ্ছে আপনার টার্গেট এনজাইম লাইক ডিএনএ জাইরেস এবং ট্রপোআইসোমারেজ, ডিক্রিজ ড্রাগ পেনিট্রেশন, সিডোমোনাস এবং ইকোলাই ক্ষেত্রে, প্লাজমিড সিন ইন সাম ইকোলাই। প্লাজমিড
হচ্ছে আপনি ট্রান্সমিট করে ফেলে। সেই জন্য প্লাজমিড আসলে ডেঞ্জারাস। যদি একটা অর্গানিজমে আপনার প্লাজমিডের রেজিস্ট্যান্স থাকে, তাহলে এটা অন্যান্য অর্গানিজম গুলোকে এটা রেজিস্ট্যান্স জিনিস ট্রান্সমিট করে ফেলবে, ভার্টিক্যাল ট্রান্সমিশন করে ফেলবে। এটা ইকোলাইতে দেখা যায়, এবং ক্ল্যাবশিলাতে প্লাজমিডের মধ্যে এই ক্রোমোজোমাল যে রেজিস্ট্যান্স এটা বেশ পাওয়া যায়। এই জন্য এখন প্রায় ইকোলাই কিন্তু আপনার এই কমিউনিটিতেও আপনার ইকোলাই কুইনোলোন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, এবং ক্ল্যাবশিলা হচ্ছে। মিউটেশন ইন বোথ টার্গেট এনজাইম আর নিডেড টু প্রডিউস সিগনিফিক্যান্ট রেজিস্ট্যান্স। ফ্লুরোকুইনিনের রেজিস্ট্যান্সটা বোঝার জন্য আসলে এমআইসি খুবই ইম্পর্টেন্ট হয়। যে লো এমআইসি থাকতে পারে, হাই এমআইসি থাকতে পারে। লো এমআইসি থাকা মানে হচ্ছে যে কোনো একটা আপনার জিনকে সে এফেক্ট করছে, ডিএন এনজাইমকে। আর যখন হাই এমআইসি থাকবে তখন বুঝতে হবে যে এটা হচ্ছে এমআইসি, তার মানে দুইটা এনজাইমই রেজিস্ট্যান্স হয়ে গেছে জিনটা। তাহলে হচ্ছে যে এইভাবেই আপনার অনেক সময় এই লো রেজিস্ট্যান্স থাকলে হয়তো হাই ডোজ দিয়ে এটাকে ওভারকাম করার একটা সুযোগ থাকে, কিন্তু হাই রেজিস্ট্যান্স থাকলে এটা আসলে বেশি একটা ওভারকাম করা যায় না। ক্যারেক্টারিস্টিক কুইনোলোন রেজিস্ট্যান্স ইন হিউম্যান, হিউম্যানের ক্ষেত্রে যদি দেখেন যে রোল অফ কমন সেল ফ্লোরা ইন দ্য ইমার্জেন্স অফ রেজিস্ট্যান্স। ইনফেকশনে যদি সিঙ্গেল স্পেসিস হয়, সাধারণত এটা লগ ইনোকুলাম হয়। সাধারণত দেখা যায় যে ইনফেকশন গুলোর মধ্যে সিঙ্গেল মেকানিজম অফ রেজিস্ট্যান্স থাকে, এবং ইনফেক্টেড পেশেন্ট অনলি। এটা ধরেন পেশেন্টের ক্ষেত্রে বললাম। আর কমিউনিটিতে যেটা কমন সেল ফ্লোরাতে যেটা হয়, যে অনেকগুলা হান্ড্রেডস অফ স্পেসিস থাকে হাই ইনোকুলাম থেকে। ইনোকুলাম হচ্ছে যে খুব র্যাপিডলি গ্রোথ করে, এবং হচ্ছে মাল্টিপল মেকানিজম অফ রেজিস্ট্যান্স থাকে। তার মানে হচ্ছে যে আপনার যে আমরা অনেক সময় যে আপনার রেসপিরেটরি ট্র্যাক্টে অনেক কমন সেল আমরা পাই, বিশেষ করে যেগুলো আপনার স্টেরাইল সাইট না, ইউরিন এখানে। তো এগুলোতে কিন্তু হাই রেজিস্ট্যান্স থাকার খুব চান্স থাকে, কারণ এখানে স্পেসিস অনেক বেশি থাকে, ইনোকুলামটা বেশি হয়, এবং এটাতে হয়। তাহলে এই ক্ষেত্রে আপনার এই ওদের রেজিস্ট্যান্সটা বিষয়। তো ইমার্জেন্স অফ রেজিস্ট্যান্স ইন দ্য কমন সেল ফ্লোরা ইজ নন প্রিভেন্টেবল সাইড ইফেক্ট অফ ফ্লুরোকুইন। এটা বলা হয় যে এটাকে আসলে প্রিভেন্ট করা সম্ভব না। সিচুয়েশন রিস্ক সিগনিফিকেন্স অফ দ্য ক্লিনিশিয়ান, যদি ফ্যাক্টরস রিলেটেড যদি বলেন যে কুইনোলোনে আসলে কখন কখন রেজিস্ট্যান্সের রিস্ক বেশি থাকবে, বিশেষ করে ফরেন বডি থাকলে, হাই ইনোকুলাম থাকলে, এবং ডিলে দ্য ইন্ট্রোডাকশন অফ কুইনোলোন কনসিডার কম্বিনেশন থেরাপি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কম্বিনেশন থেরাপিটা কনসিডার করতে পারি। যদি স্ট্রেনের ফ্যাক্টরস এর মধ্যে হচ্ছে যে সিউডোমোনাস থাকলে রেজিস্ট্যান্স হওয়ার চান্স বেশি, নজোকোমিয়াল যদি গ্রাম নেগেটিভ থাকে তাহলে রেজিস্ট্যান্স হওয়ার চান্স বেশি। এগুলো সাধারণত ল লেভেলের রেজিস্ট্যান্স হয়, এবং এটার ইম্পর্টেন্স হচ্ছে যে ল্যাবরেটরি ডাটা খুব দরকার, আইডেন্টিফিকেশন মানে কালচার দরকার, ফিনোটাইপিং ডিটেকশনটা রেজিস্ট্যান্স যদি যত মানে এটা ডিটেক্ট করা উচিত, এবং অপটিমাইজিং করা যাবে। এটাকে কিন্তু আমি ওভারকাম করতে পারবো ডোজ অপটিমাইজেশন করে, এবং কম্বিনেশন আমার এই ক্ষেত্রে আমাকে কম্বিনেশন দিতে হবে। তার মানে কিন্তু এমআইসি থাকলেই যে আপনার এটা ইউজ করা যাবে না তা না, কিন্তু এটা করা যেতে পারে। সেক্ষেত্রে কম্বিনেশন এবং ডোজ বাড়ানোর একটা সুযোগ থাকতে পারে। যদি কিছু কিছু জিনিস আছে যে ফার্মাকোকাইনেটিক্স উপর ডিপেন্ড করে, বিশেষ করে আইসিইউ পেশেন্টদের যাদের হাই ভলিউম ডিস্ট্রিবিউশন থাকে, ওবিস পেশেন্টদের থাকতে পারে। এখানে আপনাকে অ্যান্টিবায়োটিক মনিটরিং এবং মডিফাই ডোজিং করা লাগতে পারে। ব্লাড লেভেল হয়তো দেখা লাগতে পারে, যেটা আমাদের দেশে তো সম্ভব না। ইম্প্যাক্ট অফ রেজিস্ট্যান্স অন ক্লিনিক্যাল এফিকেসি যদি দেখি, ল লেভেল রেজিস্ট্যান্স হচ্ছে যাদের থেকে মানে পিকে পিডি প্যারামিটারকে ইম্প্যাক্ট করতেছে, তাহলে ডোজ বাড়াইতে হবে। ইম্প্যাক্ট অফ ব্যাকটেরিয়াসাইডাল অ্যাক্টিভিটি এবং ইম্প্যাক্ট অন দ্য সিলেকশন অফ এডিশনাল মিউটেশন ইম্প্যাক্ট করে। আর হাই লেভেল যদি থাকে তাহলে এটা ফেল হবে, এবং ইম্প্যাক্ট অন ইম্পেরিক্যাল থেরাপি এটা দেওয়াটা জাস্টিফাই হয় না তখন আর কুইনোলনকে অ্যাজ এ ট্রিটমেন্ট, ইম্পেরিক্যাল ট্রিটমেন্ট হিসাবে। তো ফ্লুরোকুইনাল ইম্পেরিক্যাল ইউজটা আমরা তখনই কনসিডার করবো যখন নন সিভিয়ার সেপসিস হবে, এবং কমিউনিটি অ্যাকোয়ার্ড ইনফেকশন হবে, এবং হচ্ছে নন ফ্লুরোকুইন ইনটেক দ্য লাস্ট 6 মান্থ। 6 মাসের মধ্যে যদি ফ্লুরোকুইন না খেতেন, এটার কারণটাই হচ্ছে ওই যে কমন সেল ফ্লোরার কথাগুলো বললাম, যে এটা কিন্তু নন প্রিভেন্টেবল, রেজিস্ট্যান্স হয়ে যায়। এই জন্য 6 মান্থ, অ্যাটলিস্ট 6 মান্থে যদি কোনো হিস্ট্রি না থাকে, কমিউনিটি যদি হয়, এবং যদি সিভিয়ার সেপসিস না হয়, তাহলে আমরা এম্পেরিক্যালি ফ্লুরোকুইনটা ইউজ করতে পারবো। আদারওয়াইজ আমাদের সেফলোস্পোরিনটাই ইউজ করা বেটার ফ্লুরোকুইন ছাড়া। নজোকোমিয়াল ইনফেকশন স্ট্রং লিঙ্ক হচ্ছে যেসব নজোকোমিয়াল ইনফেকশন সাধারণত দেখা যায় স্টেফ এমআরএস এ আছে, সেখানে কিন্তু সাধারণত ফ্লুরোকুইনগুলো রেজিস্ট্যান্স হতে পারে, একটা লিঙ্ক আছে এদের মধ্যে। হাই রেজিস্ট্যান্স মোর দেন 20% আছে বর্তমানে এমং দ্য এন্টেরোব্যাকটেরিয়াল এবং সিডোমোনাস অ্যারিজোনাস এর ক্ষেত্রে। নো ইন্ডিকেশন ফর দ্য এম্পিরিক্যাল ইউজ অফ ফ্লুরোকুইন ইন নজোকোমিয়াল সেপসিস। তো নজোকোমিয়াল সেপসিস আসলে ফ্লুরোকুইন এম্পিরিক্যালি ইউজ করার কোনো ইন্ডিকেশন নেই।
এবং আফটার ইন ভাইট্রো সাবসেপ্টিভ ডাটা, মানে ডাটা যদি আমি পাই যে সেন্সিটিভ তাহলেই বা সাসেপ্টেবল, তখনই আমি এটা ক্লিনিক্যালি আসলে মানে আমাদের ফ্লুরোকুইনিন ইউজ করা উচিত। আদারওয়াইজ নজোকোমিয়াল সেপসিসের ক্ষেত্রে ফ্লুরোকুইনিন অ্যাজ এ এম্পিরিক্যাল ট্রিটমেন্ট এটা জাস্টিফাইড না। পলিটিক্যাল অ্যাপ্রোচ কি করতে পারি যে অ্যান্টিবায়োটিকটাকে আমরা রক্ষা করার জন্য? যে এম্পিরিক্যাল ইউজটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে, এবং ইউজ ইন সিচুয়েশন উইথ নো ক্লিনিক্যাল বেনিফিট অফ ফ্লুরোকুইন। যদি মনে করি যে এখানে ফ্লুরোকুইন কোনো লাভ নাই, ওখানে আসলে ইউজ করাটাই উচিত না। Resistant fluoroquinolone used to situation with clear therapeutic benefit over alternative because of ecological cost. অ্যাডভার্স ইফেক্ট কি কি আছে? ফ্লুরোকুইনের বেশ কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, যেমন ধরেন বোন কার্টিলেজ ফর্মেশনের ক্ষেত্রে। এই জন্য অনেক সময় বলা হয় যে প্রেগনেন্ট এবং আন্ডার 80 তে ইউজ না করার জন্য, যদিও এখন ফ্লুরোকুইনিন সিপ্রোসিন সিরাপ আছে, ইউজ করা হয়। আগে কিন্তু আমরা যখন ছিলাম, গ্রাজুয়েশনে ছিলাম, তখন কিন্তু ফ্লুরোকুইন পেডিয়াট্রিক্সে খুব একটা ইউজ হতো না। এখন হয়তো কিছু কিছু ইউজ করা শুরু হয়েছে। ফটোডার্মাটাইটিস করে, টেন্ডোনাইটিস করতে পারে, সিএনএস এ বেশ কনফিউশন, ইনসোমনিয়া, ফ্যাটিক, ডিপ্রেশন করে। বিশেষ করে যারা ওই টিবিতে উইনোলোন গ্রুপ ওষুধটা পাচ্ছে ক্যাটাগরি 2 বা ড্রাগ রেজিস্ট্যান্স থেকে, তাদের অনেক সময় কিন্তু এই ধরনের কমপ্লেন আসতে পারে। সেরিবেলাইটিসও করতে পারে, সিজার হইতে পারে, সোমনোলাস। তো আর্থালজিয়া 1% ক্ষেত্রে হয়। এবং কিউটি প্রলঙ্গেশনটা বিশেষ করে যারা এন্টি এরিথমিক ড্রাগ খাচ্ছে ক্লাস 1 2, ওদেরকে যদি আপনি দেন তাহলে কিউটি প্রলঙ্গেশন হওয়ার চান্স বেশি থাকে। এমনি সাধারণত খুব বেশি রিপোর্ট নাই যে কিউটি প্রলঙ্গেশন করে। অ্যামাইনো গ্লাইকোসাইড, এটাই হচ্ছে আজকে আমার লাস্ট ইয়ে, যে এটা হচ্ছে যে 30s রাইবোজোমাল সাব ইউনিট কজ ডিক্রিজ ইন প্রোটিন সিনথেসিস কে বাধা দেয়, and require active transport into the bacterial cell to exadation। তার মানে এটা হচ্ছে অক্সিজেন ডিপেন্ডেন্ট। তো অক্সিজেন ডিপেন্ডেন্ট হওয়াতে এটা কিন্তু অ্যানারোবের উপর কোনো কাজ করবে না। এবং কনসার্ন ফর রিডিউস অ্যাক্টিভিটি এট দ্য সাইট অফ অ্যাক্টিভ ইনফেকশন। এটা ব্যাকটেরিয়াসাইডাল। কি কি আছে? জ্যান্টামাইসিন আছে, টোব্রামাইসিন আছে, অ্যামাইকেসিন আছে। টোব্রামাইসিন আমাদের দেশে ইনহেলেশন ফর্মে মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু খুবই রেয়ার। ইনসেপ্টার মনে হয় পাওয়া যায়, পাওয়াই যায় না বেশিরভাগ সময়। এবং ট্রপিক্যাল যেটা আছে নিউমাইসিন আছে। স্পেকট্রাম হচ্ছে গ্রাম পজিটিভ অ্যাক্টিভিটি স্ট্রেপ স্ট্রেপ অনলি ইউজ ফর সিনার্জি ইন গ্রাম পজিটিভ অর্গানিজম। মানে এটা সিনার্জিস্টিকই, সিনার্জির জন্য এটা ইউজ করা হচ্ছে, অনলি ইউজ। শুধুমাত্র সিঙ্গেল হিসাবে গ্রাম পজিটিভ এটার আসলে কোনো ইন্ডিকেশন নাই। গ্রাম নেগেটিভ এগেনস্ট অ্যাক্টিভ এগেনস্ট মেনি গ্রাম নেগেটিভ বেসিলা ইনক্লুডিং রেজিস্ট্যান্ট এন্টেরোব্যাকটেরিয়াসি অ্যান্ড সিডোমোনাস অ্যারোজেনোসা। অ্যানারোবে কোনো অ্যাক্টিভিটি নেই। কেমিক্যাল প্রপার্টিজ হচ্ছে স্ট্রংলি পোলার, এটা ক্যাটায়নিক, পজিটিভলি চার্জ, এবং হাইলি সলিউবল ইন ওয়াটার, রিলেটিভলি ইনসলিউবল ইন লিপিড, অ্যাক্টিভ ইন অ্যালকালাইন বাট লেস অ্যাক্টিভ ইন অ্যাসিডিক এনভায়রনমেন্ট, binds well with a negative charge lipopolysaccharide and outer membrane, RNA DNA, poor absorption from the gut। এই জন্য কিন্তু এটার ওরাল ফর্ম নাই, এটা কিন্তু আইভি ফর্মুলেশন। মোড অফ অ্যাকশন হচ্ছে ইন্টারফারেন্স উইথ প্রোটিন সিনথেসিস, 30s রাইবোজোম দিয়ে। সেকেন্ডারি ইফেক্ট আছে লস অফ মেমব্রেন ইন্টিগ্রিটি ডিউ টু ইনকর্পোরেশন অফ অল্টার্ড প্রোটিন অ্যান্ড ইনক্রিজ ইন আপটেক অফ ড্রাগ। ক্যারেক্টার কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট, এটা হাই ডোজ দিতে পারলে ভালো। ইভেন এটা যদি ডেইলি সিঙ্গেল ডোজও দেওয়া হয় হাই ডোজ দিয়ে, তাহলে এটা কিন্তু আপনার রেনাল যে বেনিফিটটা আছে ওটা পাওয়া যায় এবং কস্টও কমে আসে। পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট আছে। অ্যাডভান্টেজ কি? র্যাপিড ব্যাকটেরিয়াসাইডাল ইফেক্ট, রিলেটিভলি লো কস্ট, কেমিক্যাল স্টেবিলিটি আছে, ব্রড স্পেকট্রাম আছে, বিশেষ করে গ্রাম নেগেটিভ, নো অ্যালার্জিক রিয়াকশন, সিনার্জিস্টিকেশন খুবই, এটা সিনার্জি হিসাবে আমরা ইউজ করি অন্যান্য ড্রাগের সাথে। এবং পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট আছে। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে ইনঅ্যাক্টিভিটি এগেনস্ট অ্যানারোব, ন্যারো থেরাপিউটিক ইন্টারেস্ট, টক্সিক হয়ে যায় বেশি ডোজ বাড়ালে, বিশেষ করে নেফ্রোটক্সিসিটি এবং অটোটক্সিসিটি। অটোটক্সিসিটি ইরিভার্সিবল হয়। প্যারামাইসিনও আছে। আমরা এটা একসময় লেসমিনিয়াতে ইউজ করছিলাম, এখন মার্কেটে পাওয়া যায় না। ল্যাক অফ ওরাল অ্যাবজর্পশন। ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন কি? জ্যান্টামাইসিন আসলে সিনার্জি হিসেবে সিভিয়ারলি স্ট্যাফ, এবং বিশেষ করে এখনো ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডিটিস এটা ইউজ করা হয়। ফলিং আউট অফ ফেভার ইন লট অফ দিস সিনারিও আই ওয়াইনমেন্ট কিন্তু পাওয়া যায়, যেমন টোব্রামাইসিন। টোব্রামাইসিন হচ্ছে ইউজ ইন এম্পিরিক্যালি ডাবল কভারেজ অফ নজোকেমিয়াল ইনফেকশন, মানে ইনহেলেশন ফর্ম এবং আইভি ফর্ম যেটা ইউজ করা যেতে পারে। রিমেম্বার দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভ এম্পিরিক্যাল থেরাপি, সামটাইমস কন্টিনিউড ফর ডেফিনিটিভ থেরাপি হিসেবে। অ্যামাইকেসিন হ্যাজ এ রোল ইন সাম মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন, বিশেষ করে ড্রাগ রেজিস্ট্যান্স টিবিতে এটা কিছু রোল আছে। Aminoglycoside monotherapy should be avoided for the most part of for definitive monotherapy of gram-negative infection. Literature suggests failure rates are higher with single use of aminoglycoside as a monotherapy.
অ্যাকসেপ্ট হচ্ছে ইউটিআই, এক্সেলেন্ট ইফিকেসি আছে ডাটা অ্যাজ এ মনোথেরাপি বোথ লোয়ার এবং আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এবং ইউটিআই কিন্তু 5 days এর একটা রেজিমেন্টই আছে যে আপনার অ্যামাইক্যাসিন ইউজ করার, খুবই ভালো কাজ করে। অ্যামিনোগ্লাইকোসাইড, স্ট্রেপ্টোমাইসিন আমরা সাধারণত টুলারেমিয়া এবং টিউবারকুলোসিস প্লেগ ইউজ হয়, জ্যান্টামাইসিন, অ্যামাইক্যাসিন, এটিলমাইসিন, সেপসিস, নিউমোনিয়া, মেনিনজাইটিস, প্যারামাইসিন, অ্যামিবিক প্যারাসাইটে আসলে ইউজ হয় বেশি। স্পেকটিনোমাইসিন গনোরিয়াতে ইউজ করে, টক্সোপ্লাজমা বিশেষ করে স্পেকটোমাইসিন প্রেগনেন্সি টক্সোপ্লাজমা, কিন্তু এটা ওষুধটা পাওয়া যায় না। নিওমাইসিন বার্ন এটা লোকাল ইউজ হয়, আলসার এবং ডার্মাটাইটিসে ইউজ করা হয়। পিকে ইম্পর্টেন্স খুবই বেশি, অ্যামাইনো এটা ওরালি হয় না, অ্যাবজর্পশন হয় না, এই জন্য কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট এবং অপটিমাইজ করা যাবে কনসেন্ট্রেশন দিয়ে অথবা এওসি এমআইসি দিয়ে। হায়ার কনসেন্ট্রেশন ইন দ্য ইউরিন গুড ফর, এই জন্য ইউটিআই এর জন্য খুবই ভালো একটা ড্রাগ। রেনাল ডোজটা নিডেড, বিশেষ করে টক্সিসিটি কনসার্ন আছে। ডোজ অপটিমাইজেশন অ্যান্ড থারাপিউটিক ড্রাগ মনিটরিং, হাই ডোজ এক্সটেন্ডেড ইন্টারভ্যাল ডোজিং করা যেতে পারে, এবং পিক থ্রো টার্গেট টু ম্যাক্সিমাইজ এফিকেসি এন্ড মিনিমাইজ টক্সিসিটি। মানে যদি আমি ওই হাই কনসেন্ট্রেশন দিয়ে স্পেসিং করি তাহলে আপনার রেনাল টক্সিসিটিটাও কম হয়। অ্যামিনোক্লিক অ্যাডভার্স ইভেন্ট হচ্ছে নেফ্রোটক্সিসিটি মোস্ট কমন এবং মোস্ট সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট। এটা মিনিমাইজ করা যেতে পারে শর্টার ডিউরেশন ওয়ান্স ডেইলি ডোজিং করে। এবং হচ্ছে ভেস্টিবুলার বা অটো যে টক্সিসিটিটা হয় এটা কিন্তু ইরিভার্সিবল হয়। এটা হচ্ছে বেশি দিন যদি ইউজ করা হয় তাহলে এটা অনেক সময় এরকম হতে পারে। সিনার্জি কার সাথে করা ইউজুয়ালি কম্বাইন উইথ বিটা ল্যাকটাম ফর সিনার্জিক ইফেক্ট, গ্রাম পজিটিভের ক্ষেত্রে বিটা ল্যাকটামের সাথে সিনার্জির জন্য এটা করা হয়। সেল ওয়াল ডিসরাপশন অ্যালাউ ফর ইনহান্স এন্ট্রি ইনটু দ্য সেল, মানে হচ্ছে বিটা ল্যাকটামটাকে ইনহান্স করে অ্যাক্টিভিটি। ইভেন কি কলিস্টিনের সাথেও আপনার বিটা ল্যাকটামে একই ইয়াতে ইউজ করা হয়। এক্সপান্ড স্পেকট্রাম টু ইনক্লুড এন্টারোকক্কাস এবং অনলি ইউজড ইন সিভিয়ার ইনভেসিভ ইনফেকশন এন্ডোকার্ডাইটিস এবং অস্টিওমাইলিটিস এর ক্ষেত্রে এটা করা হয়। গ্রাম নেগেটিভে হচ্ছে ইন ভিট্রো a similar synergistic effect is demonstrated. This has never translated into improved clinical outcome. Some will give a combination therapy for severe gram-negative infection, but evidence to support that practice is lacking. Still, evidence আসলে অনেক কম এখনো। রেজিস্ট্যান্স হইতে পারে ইন্টারসেলুলার কনসেন্ট্রেশন রিডাকশন হয়ে চেঞ্জ ইন মেমব্রেন পারমিয়াবিলিটি অ্যান্ড ডিক্রিজ ট্রান্সপোর্ট ইফ্লাক্স এনজাইমেটিক মডিফিকেশন অফ দ্য ড্রাগ, টার্গেট মিউটেশন হয়ে আপনার এটা রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। মেমব্রেন ট্রান্সপোর্ট ইউজুয়ালি মোর ডিক্রিজ ইন সাসেপ্টিবিলিটি দ্যান রিয়েল রেজিস্ট্যান্স। পোরিন লস হয়, যেমন সিডোমোনাসের ক্ষেত্রে সাধারণত পোরিন লস করে এটা রেজিস্ট্যান্স হয়। ডিক্রিজ সারফেস নেগেটিভ চার্জ সিডোমোনাসের ক্ষেত্রে, এবং সিএম ট্রান্সপোর্ট ন্যাচারালি অ্যাবসেন্ট ইন অ্যানারোব, এই জন্য অ্যানারোবে আসলে অ্যামিনোগ্লাইকোসাইডের কোনো রোল নাই। মিউটেশন এফেক্টিং দ্য মেমব্রেন কাপল রেজিস্ট্রেজ স্লো গ্রোথ এবং রেসিস্টেন্স ডিউরিং থেরাপি, এটা দেখা যায় যে লম্বা সময় ইউজ করলে এইটা অনেক সময় রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। ইফ্লাক্স হচ্ছে সাধারণত এমডিআর এর সাথে অনেক সময় ইফ্লাক্স থাকলে আপনার অ্যামিনোগ্লাইকোসাইড রেজিস্ট্যান্স হয়। কনস্টিটিউটিভ এক্সপ্রেশন ইউজুয়ালি হ্যাজ লো লেভেল রেজিস্ট্যান্স থাকে। হাইপার এক্সপ্রেশন ডিউ টু মিউটেশন অর সাবস্ট্রেট ইন্ডাকশন মে রেজাল্ট ইন ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স জিন একটা আছে যেটা আমরা বলি যে আর্ম এ, এটা আসলে কখন সাসপেক্ট করব, যখন দেখবো যে সেভারাল অ্যামিনোগ্লাইকোসাইড গুলা রেজিস্ট্যান্ট শুধু স্ট্রেপ্টোমাইসিন ছাড়া, তাহলে আসলে অনেক সময় যারা কালচার করে তারা হয়তো এটা ওনারা করে দেখতে পারে যে তখনই আমরা আর্ম যদি থাকে তাহলে এটা আসলে কোনো ডোজ দিয়ে এটাকে ওভারকাম করা সম্ভব না। এটা আসলে বুঝতে হলে আমাকে স্ট্রেপ্টোমাইসিনটা টেস্ট করতে হবে, এমআইসি দেখতে হবে, এবং এমআইসি ভ্যালুটা সাধারণত অনেক বেশি হাই থাকে এই রেজিস্ট্যান্সের জন্য, জেনেটিক মিউটেশন যেটা হয়। যেটা নিয়ে সবসময় অ্যামাইনো গ্লাইকোসিড নিয়ে সবসময় যেটা কনসার্ন হচ্ছে যে নেফ্রোটক্সিসিটি। ম্যাগালিন হচ্ছে একটা লাইপোপ্রোটিন অন দ্য ব্রাশ বর্ডার থাকে যে রেনাল টিউবুলার সেলের, যেটা আপনার অ্যামিনো গ্লাইকোসাইড বাইন্ড করে, ইম্পর্টেন্ট টু আপটেক অফ দ্য ড্রাগ বাই দ্য পিনোসাইটোসিস। এবং বাইন্ডিং অফ ম্যাগালিন বাই অ্যামিনো গ্লাইকোসাইড আর স্যাচুরেবল। ওয়ান্স ডেইলি ডোজ হ্যাজ লেস আপটেক বাই দ্য হিউম্যান কিডনি, নেফ্রোটক্সিসিটি ইউজুয়ালি অকার ল্যাটার। সাধারণত যদি ওয়ান্স ডেইলি দেয় তাহলে দেখা যায় যে 5 থেকে 7 দিনের পরেই নেফ্রোটক্সিসিটিটা ডেভেলপ করে। এবং ওয়ান্স ডেইলি ট্রিটমেন্ট উইথ জ্যান্টামাইসিন হচ্ছে 5 to 10 মিলিগ্রাম পার কেজি, আর অ্যামাইকেসিনের ক্ষেত্রে এটা 15 to 13 মিলিগ্রাম পার কেজি ফর এ শর্ট পিরিয়ড, মানে 5 to 7 days এর বেশি আসলে ইউজ করা উচিত না। তাহলে আসলে আমরা নেফ্রোটক্সিসিটিটা অ্যাভয়েড করতে পারবো এবং ডোজ অপটিমাইজেশন করা যাবে। For non-urinary tract infection, target attainment is inadequate for monotherapy against organism
যাদের এমআইসি আপনার 0.5 এর উপরে থাকে, অথবা যদি অ্যামাইকেসিন হয় বা টোব্রামাইসিন হয়, তাহলে এটা আসলে মনোথেরাপি হিসেবে এটা অ্যাচিভ করা যাবে না। এডিশন অ্যামিনোগ্লাইকোসাইড টু দ্য ইনিশিয়াল বিটা ল্যাকটাম অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক থেরাপি ফর দ্য রেজিস্ট্রেশন, সেই ক্ষেত্রে আপনি বিটা ল্যাকটামকে এডিশন করে আমরা সিনার্জি করে আসলে ট্রিটমেন্ট করতে পারি। অ্যামিনোগ্লাইকোসাইড কাভারেজ হচ্ছে এমডিআর এর ক্ষেত্রে রিলেটিভলি কনসার্ভ কাভারেজ কম্বিনেশন উইথ কার্বাপেনাম ডিপেন্ড অন দ্য কার্বাপেনাম এমআইসির উপর ডিপেন্ড করে আসলে, এবং কোলিস্টিন অ্যামিনোগ্লাইকোসাইড মে বি অ্যাডভান্টেজ ওভার ইচ অ্যালোন হোয়েন সাসেপ্টেবল, এবং হচ্ছে আপনি ইম্পেরিক্যাল ট্রিটমেন্ট অ্যামিনোগ্লাইকোসাইড রিটেইন রিলেটিভলি গুড কাভারেজ উইথ বিটা ল্যাকটাম। তাহলে অ্যামিনোগ্লাইকোসাইড কিন্তু আমরা এম্পিরিক্যালি বিটা ল্যাকটামের সাথে দিতে পারি, যেটা ভালো একটা কাভারেজ দেয়। লাস্ট স্লাইড একটু ডিফিকাল্ট হয়েছে মনে হয়। যাই হোক, নট অল পেশেন্ট অ্যাকচুয়ালি উইথ সাসেপ্টেবল স্ট্রেন রেসপন্ড। এটা আমরা অনেক সময় বলি যে ক্লিনিক্যালি রেসপন্স কিন্তু রিপোর্টে রেজিস্ট্যান্স। তাই এটা এটা মনে রাখতে হবে যে সব পেশেন্ট যে সাসেপ্টেবল স্ট্রেন রেসপন্স করবে না, বা নট অল পেশেন্ট উইথ রেজিস্ট্যান্স স্ট্রেন ফেল ট্রিটমেন্ট। এটাও ঠিক যে এটা 96 একটা রুল আছে যে রেজিস্ট্যান্স হচ্ছে কিন্তু ট্রিটমেন্ট ফেল হবে তা না। Comorbidities and co-infection need to be taken into account, and some patient populations are challenging to judge regarding therapeutic outcome. এমআইসি আসলে এখন খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনার আইসিইউর পেশেন্টদের ক্ষেত্রে। কিভাবে আসলে এমআইসি তে রিড করা এবং এমআইসি ড্রব্যাক গুলা কি, এটা আসলে মানে অনেক ডিসকাশন আছে। এটাও যদি কখনো সুযোগ হয় এটা আলোচনা করা যাবে। আহ, আমি থ্যাংক ইউ। আমি নেক্সট ডে যদি সময় ইয়ে করতে পারি, এবং যদি এহসান ভাই রাজি থাকে, তাহলে হচ্ছে ম্যাক্রোলিড, তারপর লিনাজোলাইড এবং কোট্রাইমক্সাজোল, এবং হচ্ছে আপনার টিগাসাইক্লিন, মিনোসাইক্লিন নিয়ে একটু প্রিন্সিপাল গুলা নিয়ে আলোচনা করার সুযোগ যদি হয়, তাহলে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর আরিফুল বাশার ফর ইউর ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। কারণ আরিফুল বাশার হচ্ছে এমন একটা হাসপাতালে জব করেন বা যেটা কনসালটেন্ট দায়িত্বে আছেন, সারা দেশের যত জটিল রুগী, কুটিল রুগী বা যত চ্যালেঞ্জিং পেশেন্ট গুলো আসলে তাকে হ্যান্ডেল করতে, এই জন্য এই ব্যাপারে তার পড়াশোনা এবং তার এক্সপিরিয়েন্স থেকে উনি বলছেন, যেটা আসলে সবারই জানা দরকার। তো কিছু কোশ্চেন আছে, ভালো কোশ্চেন, আমি কিছু কোশ্চেন নেই। প্রথম কোশ্চেন শেয়ারটা বন্ধ হচ্ছে, করে দেই, শেয়ারটা বন্ধ হ্যাঁ করে দিই না? লাইনটা বন্ধ করুন। একটু লিনেজোলাইড নিয়ে না আসলে অনেকে জানতে চাচ্ছেন, যে একটা হচ্ছে লিনেজোলাইডের ইনজেকশন, লিনেজোলাইডের স্পেসিফিক ইন্ডিকেশন কি। আজকালকে অনেকে র্যান্ডম লিনেজোলাইড ইউজ করতেছে, এটার জন্য কি সেন্সিটিভিটি টেস্ট করা বা কালচার করা এগুলো কিছু দরকার আছে কিনা? নাকি আমি যদি মনে করি যে একটা ডিফিকাল্ট ইনফেকশন, অনেক বাচ্চাও একদম 1 বছর 2 বছরের বাচ্চাও স্কিন ইনফেকশন, আমি চেম্বারে পাই লিনেজোলাইডের মানে শিশি নিয়ে চলে আসছে। তো এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন যে লিনেজোলাইড ড্রাগটার ইউজ সম্বন্ধে। লিনাজোলাইডের আসলে অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা ওরাল ফর্মুলেশন আছে এবং বায়োবিলিটি সব অনেক ভালো, 100 প্রায় 90% উপরে বায়োবিলিটি আছে। এটাই হচ্ছে যে লিনাজোলের সবচেয়ে বেশি বেনিফিট দিচ্ছে যেন এমআরএস এর ক্ষেত্রে। যেহেতু আপনি এমআরএস এর যদি চিন্তা করেন, তাহলে হচ্ছে যে ভ্যানকোমাইসিন হচ্ছে ড্রাগ অফ চয়েস, কিন্তু ভ্যানকোমাইসিন তো আসলে ইনজেক্টেবল ফর্ম। সেই জন্য অনেকে এইটাকে ওই আপনার ইনজেকশনের ইয়ে থেকে বাঁচার জন্য লিনাজোলাইড ইউজ করে। এবং লিনাজোলাইডের আরেকটা বেনিফিট হচ্ছে যে আপনার ভিআরই কাভারেজ আছে এবং এমএসএস এও কাভারেজ আছে। আবার ভ্যানকোমাইসিনের একটা প্রবলেম, ভ্যানকোমাইসিন কিন্তু এমআরএস এর জন্য খুবই ভালো ড্রাগ, এখন পর্যন্ত চয়েস অফ ড্রাগ। এটার সুবিধা হচ্ছে যে এটা মনিটরিং করা যায়, অনেক দেশে কিন্তু এটা ব্লাড লেভেল দেখা যায়। এবং এমআরএস এর ক্ষেত্রে এটা খুবই ভালো, যদিও আবার এমএসএস এর ক্ষেত্রে একটু ঝামেলা হইতে পারে। তো এটা পরে কোনো আরেকটা ক্লাসে লিনাজোলাইড নিয়ে করবো, কিন্তু লিনাজোলাইডের অনেকগুলো সাইড ইফেক্ট আছে, বিশেষ করে সিএনএস সাইড ইফেক্ট আছে। তারপর হচ্ছে ব্লাডের বোন ম্যারো ডিপ্রেশন করে। এবং এইগুলো যেহেতু আপনার সবসময় মনে রাখতে হবে যে এনজাইম রিলেটেড যেগুলো আছে, আপনার সেল ওয়াল, এগুলোর কিন্তু সাইড এফেক্ট কম, সেল ওয়ালকে ডিসাপশন করে যেগুলো। আর যেগুলো আপনি ডিএনএ এবং প্রোটিন কে ইয়ে করে, সেগুলোর কিন্তু আপনার সাইড এফেক্ট বেশি। এবং লিনাজোলাইড আপনার অপটিক অ্যাট্রোপি হয়, পেরিফেরাল নিউরোপ্যাথি রোগী আছে অনেকদিন ইউজ করার, থ্রোম্বোসাইটোপেনিয়া তো ফ্রিকোয়েন্ট কমপ্লিকেশন, এগুলো আছে, অনেকগুলো কমপ্লিকেশন আছে। আইডিয়াল হচ্ছে আসলে এমআরএস এর ক্ষেত্রে ভ্যানকোমাইসিন ইউজ করা। এবং এটা নিয়ে যদিও আপনার হেড টু হেড কম্পেয়ার করে হয়তো কোনোটাই বেশি বেনিফিটেড না, মানে একটা থেকে আরেকটা যে বেশি ইফেক্টিভ সেটা না।
কিন্তু তারপরেও আপনার আইডিয়াল হচ্ছে যে ভ্যানকোমাইসিন ইউজ করে লিনাজোলাইডের ক্ষেত্রে। আর কমিউনিটি অ্যাকোয়ার্ডের যেগুলো সফট টিস্যু ইনফেকশন আছে এগুলো বেশিরভাগই এমএসএস, এখানে আসলে লিনাজোলাইড ড্রাগটাকে নষ্ট করার কোনো মানে হয় না ইউজ করে, কারণ এখন কিন্তু লিনাজোলাইড রেজিস্ট্যান্স কালচার রিপোর্টে আসতেছে, বেশ আসে। আর এটা আসলে গ্রাম পজিটিভ, একদম ডেফিনিটলি গ্রাম পজিটিভ ছাড়া অন্য কোনো অর্গানিজমে চিন্তা করে আসলে ইউজ করাটা জাস্টিফাইড না, একদম জাস্টিফাইড না। ওকে, তো লিনাজোলার ইউজের ক্ষেত্রে সবাই একটু থাকবেন। আরেকটা জিনিস যেটা দিচ্ছেন, একটা কোশ্চেন, স্যার, কম্বিনেশন অফ ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্ড ব্যাকটেরিওসাইডাল টুগেদার ইজ জাস্টিফাইড, মানে এই ব্যাপারে কি বলবেন যে একসাথে দুইটা ব্যাকটেরিওস্ট্যাটিক ব্যাকটেরিওসাইডাল একসাথে ইউজ করার ব্যাপার? ব্যাকটেরিয়াসাইডাল এবং ব্যাকটেরিয়াস্ট্যাটিক হচ্ছে, আমি মনে হয় আগের লেকচারে একবার বলেছিলাম যে এটা কিন্তু ক্লিনিক্যালি ব্যাকটেরিয়াসাইডাল এবং ব্যাকটেরিয়াস্ট্যাটিক এর কোনো বেনিফিট নেই, এটা হচ্ছে আপনার ল্যাবরেটরি ডেফিনেশন হিসাবে এটা আছে। কারণ ব্যাকটেরিয়া স্ট্যাটিকও কিন্তু একটা সময় গিয়ে ব্যাকটেরিয়াল লোডকে কমায় ফেলবে, একটু সময়টা বেশি লাগে, কিন্তু এটাকে সেই আপনার ওই যেটা আপনার ইনফেকশন লেভেলের নিচে নিয়ে আসে ব্যাকটেরিয়াসাইডালটা, এবং ব্যাকটেরিয়াস্ট্যাটিকও একই। সেই জন্য এখানে কম্বিনেশনের জন্য ব্যাকটেরিয়াস্ট্যাটিক ব্যাকটেরিয়াসাইডাল না চিন্তা করে সিনার্জিটা কোনটা ভালো হয়, কোন ড্রাগের সাথে কোন ড্রাগের সিনার্জিটা ভালো হয়, কিছু কিছু কনসেপ্ট নিয়ে এই সিনার্জি গুলো কাজ করে। যেমন ধরেন যেটা আপনার অ্যাস্ট্রিওনামের সাথে ইয়ে দিচ্ছি, এটা তো বললাম। এছাড়াও আপনি যেমন ধরেন কলিস্টিনের সাথে যদি আপনি ম্যারোপেনাম ইউজ করেন, যে সিডোমোনাসের ক্ষেত্রে বলা হয় যে সিডোমোনাসের ওয়াল খুব ঠিক, কলিস্টিন তো আপনি, কলিস্টিন কিন্তু ট্রু অ্যান্টিবায়োটিক না। কলিস্টিন কি করে আপনার ওয়ালকে লাইসিস করে স্যাপনিফায়ার মতো, তো ও লাইসিস করলে ম্যারোপেনামটা এন্ট্রি করতে ইজি হয়, এবং তার হচ্ছে ইনহিবিটর গুলো, এনজাইম ইনহিবিটর গুলো তখন তার ইনএক্টিভ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে থিওরি টাইপের। তো এখানে এই যে সিনার্জি, এই সিনার্জিটা কি চিন্তা করতে হবে আসলে। ব্যাকটেরিওস্ট্যাটিক ব্যাকটেরিয়াসাইডাল এটা ক্লিনিক্যালি আসলে এখন আর এগুলো ইউজ করা হয় না এই টার্ম গুলো একদম। আপনি সিডোমোনাসের কথা বলতেছিলেন, যে সিডোমোনাসের ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিক্স ভালো, স্পেশালি ইন ইউটিআই? ইউটিআই এর ক্ষেত্রে, সিডোমোনাস যদি থাকে আর ইউটিআই কি। ইউটিআই তো সিডোমোনাসের অনেক সময় যেমন কিছু পেশেন্ট আছে যে বিশেষ করে ক্যাথেটার ট্যাথেটার থাকলে এগুলোতে কলোনির মতো হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি প্রিভেন্টিভে যেতে হবে, আপনি তো এখন ধরেন লম্বা সময় ধরে সেপ্টাজিরিম ইমেভিক্টাম বা ইয়ে ইউজ করে এটা তো হবে না। আপনি কয়দিন ইউজ করবেন, 2 সপ্তাহ 3 সপ্তাহ, কিন্তু হচ্ছে যে এইগুলো আপনার আবার রেজিস্ট্যান্স প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়। আবার কিছু কিছু কলোনি আছে দেখবেন যে একদম সব রেজিস্ট্যান্স, কিন্তু তার সিমটম নাই, এরকমও আছে। এখন ফরেন বডি থাকলে ওখানে বায়োফিল্ম হয়ে থাকবে, ওইটা ওখানে একটা নর্মাল কমেন সেলের মতো হয়ে থাকতে পারে। এখন হচ্ছে যে তার ফ্রিকোয়েন্ট রিস্ক থাকে যে আপনার যদি এরকম থাকে যেটা কোনো সময় ইনফেকশন হবে। প্রোফাইলিক্সিস দিয়ে সুবিধা একটাই যে আপনার ফ্রিকোয়েন্সিটা কমে যায়, একদম যে প্রিভেন্ট করা যায় তা না কিন্তু। বছরে তার 4 বার 5 বার হচ্ছে, এখন প্রোফাইলিক্সিস দিয়েছেন, এটা দিয়ে হয়তো বছরে 1 বার বা 2 বার তার অ্যাটাক হচ্ছে। এরকম করে কিন্তু ডাটাগুলো আমি যতটুকু দেখছি আর কি, যে একবারে প্রিভেন্ট করা যায় তা না। তবে এটা ক্ষেত্রে অবশ্যই আপনার সিরোমোনাস খুব ডেঞ্জারাস। আমি কিছু কিছু কেস দেখছি, যেমন একটা ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস একবার দেখছিলাম এনএসিবিডি তে, পেশেন্টটা মারা গেছে, অ্যাস্ট্রোনাম সেন্সিটিভ ছিল, শুধু অ্যাস্ট্রোনাম ইউজ করা হয়েছিল। ইনফেক্টিভ তার বাল্ব রিপ্লেস করা হয়েছিল 2টা বাল্বের মধ্যে, কিন্তু আনফর্চুনেটলি এই পেশেন্টটা মানে সেকেন্ড থার্ড ডে থেকে মারা যায়। আমি পেশেন্টটাকে দেখছিলাম যেতে মারা যায় তার আগের দিন। তো ওইটা আসলে মানে ওখানে হয়তো অ্যাস্ট্রোনাম সিঙ্গেল, যাই হোক এটা হইতেই পারে, মানে সিঙ্গেল না করে কম্বিনেশন করা উচিত ছিল, বিশেষ করে স্যাফলোস্পোরিন গ্রুপের সাথে করা যেত, বা অথবা জেন্টামাইসিনের সাথে করা যেতে পারে, যেটার যেখানে ইয়ে আছে আর কি। তাই এটা আপনাকে আসলে কেস টু কেস কিছু কিছু জিনিস আসলে গাইডলাইনের বাইরে ইন্ডিভিজুয়াল মানে এক্সপিরিয়েন্স এবং হচ্ছে বিভিন্ন লিটারেচার করে করতে হবে। এগুলো খুব রিয়ার কেস আর কি, এগুলো নিয়ে আসলে এই জন্যই তো আর স্পেশালিস্টের দরকার আর কি। আরেকটা ভালো কোশ্চেন, আমি সবসময় বলি অবশ্য, যে আইডি স্পেশালিটি করা উচিত। এবং মানে যারা আছেন পোস্ট গ্রাজুয়েশন করতেছেন সুপার হ্যাঁ, এটা স্পেশালিটি না তো তো, যাওয়া উচিত। এটা না আমাদের প্রফেসর, এটা না আমাদের প্রফেসর এম এ ফয়েজ স্যার অনেকদিন ধরে অনেক হাহাকার করেই যাচ্ছেন, কিন্তু লাভ কিছুই হচ্ছে না। যাক, ভবিষ্যতে তো লাভ হবে, আশা তো ছাড়া যাবে না। আরেকটা ভালো কোশ্চেন, স্যার, হাউ ফার সিপ্রো ইজ সেন্সিটিভ টু ইউটিআই নাও এড ইজ? আমি ওর মধ্যে একটাও পাই নাই, যত রিপোর্ট পাইছি সবখানেই দেখা গেছে রেজিস্ট্যান্ট। হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স? আপনার কি অবস্থা? কিন্তু আমি, মানে এটা আসলে একটা জাতীয় সমস্যা হয়ে গেছে ইউটিআই তে। আমি ইকোলাই তো যত ইকোলাই আসলে রিপোর্ট, খুবই রেজিস্ট্যান্স হয়ে গেছে ইকোলাইটা। আপনি সিপ্রো তো কমিউনিটি আমি তো দেখতেছি না ভাই, সিপ্রো তো দেখতেছি না যে সেন্সিটিভ আসতেছে।
ইউটিআই। আইডিস এর একটা রিপোর্ট আছে। আসলে কি এই রিপোর্ট গুলো না, মানে আমাদের যারা ক্লিনিশিয়ান রোগী দেখি তাদেরকে আসলে ইয়ে করা হয় না, মানে এগুলো রিপোর্ট গুলো প্রকাশ হয় না। কিন্তু মানে এগুলো হওয়া উচিত, কারণ রোগী তো আমরা দেখতেছি, তাই না? আমি হয়তো একটু সুযোগ পাই ওগুলো দেখি, কিন্তু এটা আসলে সব, যেমন আপনি যেটা বলছেন ওদের একটা রিপোর্ট আছে, মোর দেন 90%ই কিন্তু রেজিস্ট্যান্স। তাহলে তো হুম। আপনার এম্পিরিক্যালি সিপ্রো ইউজ করার কোনো সুযোগই নাই এই ক্ষেত্রে। যেখানে আপনি 40% উপরে রেজিস্ট্যান্স হলেই কোনো ইয়েতে এটা আসলে এম্পিরিক্যালি ইউজ করতে মানা করা হয়। তো সেই ক্ষেত্রে তো আপনার এটা, যদি এখন এরকম হয় যে আপনার আইসিইউ রোগী কার্বাপেনাম আপনার রেজিস্ট্যান্স হচ্ছে 50%, তাহলে এই ক্ষেত্রে আপনাকে ওই সেপ্টাজিডিন দিয়েই শুরু করা উচিত, এভিভেক্টম দিয়ে। এটা এখন দাম, কস্ট এগুলো চিন্তা কর, কষ্ট তো অনেক কিছু। একটা হসপিটাল স্টে আপনি একটা দামি অ্যান্টিবায়োটিক দিয়ে তার হসপিটাল স্টে কমাইতে পারছেন, তাহলে ও কস্টে বেনিফিট না? কস্ট তো ডাইরেক্ট, আসলে আমরা ডাইরেক্ট কস্ট চিন্তা করি আর কি, যে হ্যাঁ, ওষুধের দাম বেশি, কিন্তু আপনি কতদিন হসপিটালে থাকতেছেন, কয়টা কনসালটেন্ট আপনাকে দেখতেছে, কয়টা ইন্টারভেনশন আপনি করছে, এগুলো তো কস্ট আছে। এই কস্ট কিন্তু সবকিছু হিসাব করে দিতে হয়। এখন সিপ্রোসিনের যেটা হচ্ছে যে কমিউনিটিতে আসলে ল লেভেল রেজিস্ট্যান্স থাকে, এটা এখন মোটামুটি রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো এটা আসলে ওই অল্টারনেটিভ ড্রাগ ইউজ করা উচিত, থার্ড জেনারেশন সেফালোস্প্রিন, যেটা আমি লেকচারে বলার চেষ্টা করছি। আর এক্সেপশনাল কেসে অনেক সময় হাই ডোজ দিয়ে এটাকে ওভারকাম করা যায়, কারণ এটা ল লেভেল রেজিস্ট্যান্স থাকে, তো এটা করে। কিন্তু নজোকোমিয়ালের ক্ষেত্রে কিন্তু সিপ্রোর অবস্থা খুবই মানে কুইনোলন গ্রুপের অবস্থা খুবই ভয়াবহ। সেখানে আসলে সিঙ্গেল ইউজ না করে আপনার সিনার্জি করাটা ভালো, সিনার্জি ইউজ করা আরেকটা ড্রাগের সাথে। ওকে। আর একটা দুটা কোশ্চেন একটু নেই। ইফ nalidixic acid is resistant in culture sensitivity, will it affect the other groups of না, fluoroquinolone না, to be used? আপনার করবে না। আপনার ফার্স্ট জেনারেশন এবং হচ্ছে সেকেন্ড জেনারেশন রেজিস্ট্যান্স থাকলে আপনার থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন সেন্সিটিভ থাকতে পারে। এইটা এইটা কিন্তু ইভেন আপনার টিবির ক্ষেত্রে এটা বলা আছে যে আপনার লিভোফ্লক্সাসিন, আমি ঠিক একজ্যাক্ট নাই, লিভো যদি আপনার মোর দেন 1 থাকে এমআইসি, বাট লেস দেন 2 থাকে, তাহলে আপনার লিভো রেজিস্ট্যান্স হতে পারে, কিন্তু মক্সি আপনার কাজ করবে। এগুলার এমআইসি নিয়ে আরেকদিন যদি সুযোগ হয়, না না, এমআইসি অবশ্যই নিয়ে আমরা এটা এটা ডিসকাশন এটা করবো। কন্টিনিউ করবো এবং একটু সবগুলো টাফ আমাদের হয়ে যেতে কালেকশন পারে ইউটিউবে এটা, থাকবে। কিন্তু আমার মনে হয় যে আসলে কোনো সমস্যা নেই, মানে কোনো সমস্যা নেই। কারো না কারো আগায় আসা উচিত। সুপার এগুলো তো না, মানে কোনো ডেভেলপিং সমস্যা নেই। কান্ট্রি বলে আটকে রাখা তো উচিত না, অন্তত আলাপ করতে পারি তো। না না, আমরা এটা সিরিজটা লাস্ট কোশ্চেন। আর হাবিবা তুমি ফর্মটা দিয়ে দিও, কোশ্চেন থেকে আসতে আছে। ফসফোমাইসিন কখন ইউজ করা যাবে? ফসফোমাইসিন কিন্তু খুবই ভালো একটা ড্রাগ আপনার, বিশেষ করে ইন্ডিয়ার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। ফসফোমাইসিন আপনার তো এখন ইউটিআই তে ইউজ করে, অ্যাকিউট সেপসিসে ইউজ করে, আবার ক্রনিক ইউটিআইও সপ্তাহে একদিন করে 3 মাস দেওয়ার ইয়ে আছে। ইভেন আপনার ফসফোমাইসিন ডেলি 2বার করে, ফসফোমাইসিন ড্রাগ কিন্তু এখন বেশ ভালো। তবে এগুলো আপনার এম্পিরিক্যালি না করে এগুলো রিজার্ভ থাকা ভালো। ডেফিনেটলি যখন এমডিআর হবে, বিশেষ করে আপনার আইসিইউতে, কারণ আমাদের তো হাতে জিনিস কমে গেছে। ফসফোমাইসিন হয়তো সুবিধা আছে, একটা ডোজ দিলে আপনি ইউটিআর ক্ষেত্রে কমিউনিটিতে ভালো হয়ে যাবে। এটা কিন্তু একটা সুবিধা। পেশেন্ট কমপ্লায়েন্সটা খুব ভালো। মানে ওরাল ড্রাগ তো এখন যেমন ধরেন বাইরের দেশে কিন্তু আমরা স্টুয়ারশিপের কথা বলি না, স্টুয়ারশিপে কিন্তু ইনজেক্টেবলটা বাসায় কিভাবে দেওয়া যায় এটা নিয়ে বিদেশে আলোচনা হচ্ছে। আর আমরা কিন্তু এটা অনেক আগে থেকেই অনেকে কিন্তু বাসায় ম্যারোপেনাম দিচ্ছে, বাসায় দিচ্ছে। তো এটা কিন্তু আমরা দিচ্ছি বলছি, কিন্তু বাইরে কিন্তু এটা চিন্তা করতেছে, কারণ হসপিটালে তো রুগী থাকতে চায় না। তো সেই ক্ষেত্রে এই জন্য এগুলো ওরাল ফর্মুলেশন গুলো আসাতেই দেখা যাচ্ছে যে লিনাজোলাইড, ফসফোমাইসিনটা পেশেন্ট কমপ্লায়েন্সের জন্য ধুমধুম করে দিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো আসলে জাস্টিফাইড না। মানে ওষুধগুলো তো প্রিজার্ভ রাখতে হবে। এবং এগুলো তো আপনার মানে অন্য যখন এনডিআর হয়ে যাবে তখন তো আমাকে কিছু দিতে হবে, তখন এই ওষুধগুলো থাকা উচিত। ফসফোমাইসিন আপনি ইউটিআই, কমপ্লিকেটেড ইউটিআই সেপসিস যদি থাকে ডেলিও দেখতে পারেন। আবার যদি একদম সিম্পল কমিউনিটি থেকে আসছে অ্যাকুট ইউটিআই নিয়ে একটা সিঙ্গেল ডোজে এনাফ হতে পারে, এটা দেওয়া যেত। ফসফোমাইসিন বেশ ভালো। ওকে, থ্যাংক ইউ ডক্টর আরিফুল বাশার। আসলে মানে ব্যাপারটা যথেষ্ট জটিল হলেও আপনি এটাকে অনেক সামারাইজড করে শর্ট ওয়েতে না, প্রেজেন্ট আমি করছেন। জটিলই করে ফেলছি, আমি নিজেই যখন বলতেছিলাম তখনই মনে হচ্ছিল বেশি জটিল হয়ে না না যাচ্ছে। না না না, এটা এখানে এইসব কিছু জিনিস তো আপনাকে বেসিক জিনিস তো টাচ করতে হবে, আপনি তো এটাকে বানাইলে হবে না। তো আইডিয়া তো লাগবে। So thank you very much for this wonderful session.